তো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9 এর অঙ্ক নিয়ে। আজকে আমরা করব ক্লাস 9 এর কোষে দেখি 5.7 এর অঙ্কগুলো। কোন অঙ্কগুলো করব তোমরা এইখানে ভালো করে দেখো। আমরা কিন্তু করব পুরো 7 থেকে 12 পর্যন্ত। 7, 8, 9, 10, 11, 12 সবকটা অঙ্ক কিন্তু আজকে আমরা করে ফেলবো। আর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পুরো 1 থেকে 6 পর্যন্ত, সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে। তার কারণ দেখো 1 থেকে 6 অবধি তোমরা যদি প্রথমে না দেখো তাহলে কিন্তু আজকের অঙ্ক তোমরা কিছু বুঝতেই পারবে না। ঠিক আছে, তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 7 দাগের অঙ্কতে। তো দেখো আমরা প্রথমেই আজকে স্টার্ট করে ফেলবো 7 দাগের অঙ্ক থেকে। তো দেখো 7 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু অঙ্কটা পড়বে। দেখো বলে দিয়েছে লালিমা ও রমেন দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করছে। লালিমা 4 দিনে ও রমেন 3 দিনে একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 2/3 অংশ সম্পন্ন হয়। আবার লালিমা 3 দিন ও রমেন 6 দিন একসঙ্গে বাগানটা পরিষ্কার করলে কাজটির 11/12 অংশ সম্পন্ন হয়। সহসমীকরণ গঠন করি ও সমাধান করে লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি করলে কাজটি কতদিনে কমপ্লিট হবে, মানে শেষ কবে। তাহলে দেখো লাস্টের উত্তরে কি জানতে চেয়েছে, লালিমা ও রমেন পৃথকভাবে কাজটা করলে। ঠিক আছে, তাহলে আমি একটু গল্পের আকারে ব্যাপারটা বলি। ভাবো এখানে না একটা বাগান রয়েছে, ঠিক আছে, এরকম একটা বাগান রয়েছে এবং বাগানে হয়তো অনেক আবর্জনা আগাছা রয়েছে, সেগুলোকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার দুজন মিলে করছে একসাথে, একজনের নাম হলো কি লালিমা, আরেকজনের নাম হলো রমেন। এরা দুজন মিলে কিন্তু একসাথে কাজটা করছে। কিন্তু অ্যান্সারে জানতে চেয়েছে দুজন যদি আলাদাভাবে করে, মানে শুধুমাত্র লালিমা করবে রমেন করবে না, শুধুমাত্র যদি লালিমাকেই বাগানটা পরিষ্কার করতে দেওয়া হয় তাহলে লালিমার কতদিন সময় লাগবে। বা শুধু যদি রমেনকে বাগানটা পরিষ্কার করতে বলা হয় আর লালিমাকে করতে দেওয়া হলো না, বাগানটা পরিষ্কার করতে দেওয়া না হয়, শুধুমাত্র রমেনকে পরিষ্কার করতে বলে, তাহলে এই বাগানটা পরিষ্কার করতে রমেনের কতদিন সময় লাগবে, শুধুমাত্র রমেনের, এটাই কিন্তু জানতে চেয়েছে। তাহলে চলো সেটাকে আমরা একটু লিখে নেব যে শুধুমাত্র লালিমার কতদিন লাগবে আর শুধুমাত্র রমেনের কতদিন লাগবে, সেটাই তো আমরা জানি না। তাহলে আমি ধরে নেব, তাহলে কি লিখবো আমরা, মনে করি পুরো বাগানটা পরিষ্কার করতে, যাকে আমি এইভাবে লিখবো, মনে করি সম্পূর্ণ সম্পূর্ণ অংশটি বা সম্পূর্ণ বাগান পরিষ্কার করতে লালিমার কতদিন লাগবে সময় আমি তো জানি না। লালিমার আমি কি ধরে নিচ্ছি, এক্স দিন সময় লাগবে। ঠিক আছে, এক্স দিন ও ও, আর রমেনের রমেনের ওয়াই দিন সময় লাগবে, ওয়াই দিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটাকে আমি আরেকবার বলি। শুধুমাত্র যদি লালিমাকে বাগানটা পরিষ্কার করতে দেয়, শুধুমাত্র যদি লালিমাকেই বাগানটা পরিষ্কার করতে দেয়, রমেনকে বাগান পরিষ্কার করতে না দেয়, তাহলে লালিমার কতদিন সময় লাগবে আমি ধরে নিয়েছি এক্স দিন। আর শুধুমাত্র যদি রমেনকেই পরিষ্কার করতে দেয়, লালিমাকে পরিষ্কার করতে না দেয়, তাহলে শুধুমাত্র রমেনের কতদিন লাগবে, লাগবে কিন্তু এক্স দিন। এটা আমি লিখে নিয়েছি। কিন্তু বইয়ের মধ্যে একবারও কিন্তু বলেনি শুধুমাত্র লালিমা পরিষ্কার করবে বাগানটা বা শুধুমাত্র রমেন পরিষ্কার করবে, এরকম বলেনি। বইয়ের মধ্যে অঙ্কতে বলেছে দুজন মিলে একসঙ্গেই কিন্তু পরিষ্কার করছে। দেখো প্রথম লাইনে, যে লাইনে আমি দাগ দিতে বলছি সেই লাইনে তোমরা দাগ দেবে। দেখো বলেই দিয়েছে লালিমা 4 দিন ও রমেন 3 দিন একসঙ্গে, দেখতে পাচ্ছ তো একসঙ্গে কথাটা রয়েছে, একসঙ্গে বাগান পরিষ্কার করছে। তাহলে লালিমা কতদিন কাজ করছে, বাগানটা পরিষ্কার করতে সময় নিচ্ছে 4 দিন, আর রমেন 3 দিন, এইভাবে একসঙ্গে কাজ করছে। ঠিক আছে, এবারে দেখো লালিমাকে যদি একা পুরো এই বাগানটা পরিষ্কার করতে বলতো তাহলে লালিমার কতদিন সময় লাগতো, তাহলে লালিমার কিন্তু এক্স দিন সময় লাগতো। এক্স দিন সময় পেলে লালিমা
পুরো বাগানটা পরিষ্কার করে ফেলতো। এক্স দিন সময় পেলে লালিমা পুরো বাগানটা পরিষ্কার করে ফেলতো। পুরো মানে কি? পুরো মানে হলো এই যে দেখো লেখা রয়েছে, দেখবে সম্পূর্ণ বাগানটা পরিষ্কার করতে, মানে পুরো মানে হলো সম্পূর্ণ, আর সম্পূর্ণ মানে হলো কিন্তু মনে রাখবে এক অংশ। দেখো আমি এইখানে লিখে রাখছি, সম্পূর্ণ বাগানটা পরিষ্কার করার অর্থ হলো কি? এক অংশ। ঠিক আছে? তাহলে এক্স দিন সময় পেলে এক অংশ পরিষ্কার করে দিত। তাহলে দেখো আমি এখানে লিখছি, লালিমা যদি এক্স দিন সময় পায় তাহলে কতটা পরিষ্কার করে দেবে? পুরো এক অংশ পরিষ্কার করে দেবে। পুরোটা পরিষ্কার করে দেওয়াকে বলা হয় এক অংশ। কিন্তু লালিমা যদি একদিন সময় পায় তাহলে কতটা করবে? 1/x। কিন্তু লালিমা কতদিন সময় পাচ্ছে? প্রথম লাইনেই দেখবে বলে দিয়েছে, লালিমা কিন্তু দেখবে সময় পাচ্ছে 4 দিন। তাহলে 4 দিনে কতটা অংশ করবে? 4 দিনে করবে কিন্তু এই যে দেখো 1/x এর সাথে গুণ হয়ে যাবে 4, অর্থাৎ কত হবে? হবে এই যে 1 আর 4কে গুণ করলে কত হবে? 4/x, এই এত অংশ। বোঝা গেল? তাহলে লালিমা 4 দিনে করবে কতটা অংশ? এই যে দেখো এই 4/x অংশ। বুঝতে পারলে? তাহলে লালিমা 4 দিনে কতটা কাজ করবে? 4/x। বোঝা গেল? এবারে একইভাবে আমরা আসি রমেনের কথায়। রমেন রমেন যদি এই পুরো বাগানটা পরিষ্কার করতে চায় তাহলে রমেনের কতদিন সময় লাগবে? দেখবে বলে দেওয়াই রয়েছে, দিন। তাহলে এই ওয়াই দিনে রমেন যদি পায় দিন, তাহলে কতটা অংশ পরিষ্কার করে দেবে? এক অংশ পুরো পরিষ্কার করে দেবে, মানে পুরো বাগানটা। একদিন যদি সময় পায় তাহলে কতটা করবে? 1/y, তাই না? 1/y করবে। আমি এখানে এরকম ভাবে লিখছি, 1/y করবে। আর যদি রমেন, বইয়ের মধ্যে বলে দিয়েছে কত সময় পাচ্ছে রমেন, দেখো রমেন কিন্তু পাচ্ছে 3 দিন সময় পাচ্ছে। প্রথম লাইনেই দেখবে দেখবে 3 দিন পাচ্ছে। 3 দিন পেলে কতটা করবে? এই যে দেখো 1/y, তার সাথে আমি 3কে গুণ করে দেব। তাহলে গুণ করলে কত হবে? দেখো 1 আর 3কে গুণ করলে 3, আর এই ওয়াইটা বসে যাবে। তাহলে এই এত অংশ, এই ওয়াইটা বসে যাবে, তাই না? এই এত অংশ। বোঝা গেল? তাহলে তোমরা এই ব্যাপারটা পুরোটা বুঝতে পারলে আশা করি। তাহলে খুব ভালো করে দেখবে, খুব ভালো করে কিন্তু দেখবে। তাহলে লালিমা 4 দিনে করছে কত অংশ? 4/x অংশ। 4 দিনে করছে কত অংশ? 4 দিনে কিন্তু করছে এই এতটা। আর রমেন 3 দিনে করছে কতটা? দেখো রমেন কিন্তু 3 দিনে করছে এই এত অংশ। এবার আমি যদি বলি দুজনে মিলে, এই লালিমা আর রমেন মিলে দুজনে মিলে টোটাল কতটা অংশ কাজ করছে বের করতে বলি, তাহলে কি করব? তাহলে এই লালিমা 4 দিনে যতটা করছে আর রমেন 3 দিনে যতটা করছে, আমি যদি বলি দুজনে মিলে মোট কতটা করছে, বের করতে গেলে কি করতে হবে? দুজনের কাজের পরিমাণকে যোগ করতে হবে। বোঝা গেল? তাহলে দেখো আমি এইখানে দেখো লিখছি প্রথম শর্তানুসারে। দেখো আমি এখানে কি লিখছি? প্রথম শর্তানুসারে। তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো লালিমা 4 দিনে করছে কতটা? লালিমা 4 দিনে করছে কিন্তু দেখবে এই যে 4/x, তাই তো 4/x। আর রমেন 3 দিনে করছে কতটা? এই যে দেখো 3/y। এবার আমি যদি বলি দুজনে মোট কতটা কাজ করছে, বের করতে গেলে কি করতে হবে? দুজনের কাজকে যোগ করতে হবে, তাই না? আর বইয়ে দেখো বলে দিয়েছে দুজনে মিলে মোট কতটা কাজ করছে, দাগ দেবে তোমরা, যেখানে দেখবে বলে দিয়েছে 2/3 অংশ কাজ করছে। তাহলে বইয়ে বলে দিয়েছে দুজনে মিলে কতটা কাজ করছে? 2/3। আর আমি বের করলাম দুজনে মিলে কতটা কাজ করছে, এই যে 4/x যোগ 3/y। বোঝা গেল? তাহলে এবারে এটাকে আমি একটু কি করব? ঠিকঠাক বানাবো। ঠিক আছে? আচ্ছা চলো, ঠিকঠাক বানানোর দরকার নেই, যেমন আছে তেমনই থাক। এর আমি 1 নাম্বার সমীকরণ নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এইবারে আমি এখানে দেখো লিখছি দ্বিতীয় শর্তানুসারে। এবারে খুব ভালো করে আবার বুঝবে। এবারে তোমরা এই সেকেন্ড লাইনটায় দাগ দেবে। কোনটায় বলো তো? খুব ভালো করে দেখো। সেকেন্ড লাইনে দাগ দাও। যেখানে দেখবে কি বলে দিয়েছে, সরি থার্ড লাইনে যেখানে বলে দিয়েছে আবার লালিমা 3 দিন। এবারে লালিমা কদিন করছে? 3 দিন। আর রমেন 6 দিন করছে একসঙ্গে। তাহলে এবারে লালিমা করছে 3 দিন। লালিমা করছে কতদিন? 3 দিন। আগে লালিমা করছিল কতদিন? এটা হলো লালিমা। ঠিক আছে? আগে লালিমা করছিল কতদিন? 4 দিন। এখন যদি 3 দিন কাজ করে তাহলে কতটা কাজ করবে? তাহলে এই জায়গাগুলো সব 3 হয়ে যাবে। তাহলে এখন লালিমা করবে কত? এইটা, এই এতটা কাজ যদি 3 দিন কাজ করে। আর রমেন কদিন কাজ আগে করছিল? 3 দিন। এখন বলে দিয়েছে রমেন যদি 6 দিন কাজ করে, তাহলে এই দেখো রমেন দিনে করে এক অংশ, একদিনে করে এতটা।
তাহলে 6 দিনে করে কত অংশ? 6 লিখবো, এই সমস্ত 3-এর জায়গায় আমি কি লিখবো? লিখবো 6। তাহলে 6 দিনে করে কি এতটা অংশ। তাহলে এবারে লালিমা করছে এই এতটা কাজ, লালিমা করছে এই এতটা কাজ, আর রমেন করছে এই এতটা কাজ। আমি যদি বলি দুজনে মিলে মোট কতটা কাজ করছে বের করতে গেলে কি করতে হবে? দুজনকে যোগ করতে হবে, তাই না? তাহলে দেখো, লালিমা করছে কত? 3/x, তার সাথে যোগ করব রমেন করছে কত? 6/y। আর দুজনে মিলে মোট কতটা করছে সেটা বইয়ে কত বলে দিয়েছে? দেখো বইয়ে বলেই দিয়েছে দুজনে মিলে মোট 11/12 অংশ করছে। কত করছে? 11/12। ঠিক আছে, এবারে আমি এই অংশগুলোকে না মুছে দেব। এই অংশগুলোর আর কোনো কাজ নেই। এবারে আমি এইগুলোকে মুছে দিচ্ছি। ঠিক আছে, এগুলো হলো রাফ। এগুলোকে তোমরা খাতার পিছনে কোথাও একটা করে নেবে। এগুলো হলো রাফ, এগুলোর কোনো কাজ সেই অর্থে নেই। ঠিক আছে, আমি পুরোটাকে মুছে দিলাম। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে বইয়ের মধ্যে বলে দিয়েছে লালিমা আর রমেন মোট কতটা কাজ করছে, এই 11/12। আর আমি বের করলাম দুজনে মোট কতটা কাজ করছে, এইটা। তাহলে এই হলো আমাদের কি 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ। এই হলো আমাদের 2 নম্বর। এবারে দেখো, এই 1 নম্বর আর 2 নম্বরের আমি ওয়াইটাকে একই করব। দেখো এখানে কত লেখা রয়েছে? 6/y, আর এখানে 3/y। তাহলে আমি না এই 3-এর সাথে যদি 2 গুণ করে দিই, তাহলে কত হয়ে যাবে? এই যে দেখো, এই যে 3-এর সাথে যদি 2 গুণ করে দিই হয়ে যাবে 6। আর এই 6-এর সাথে আমি যদি 1 গুণ করে দিই তাহলে কি 6ই থাকবে, মিলে গেল, তাই না? তাহলে চলো এটাকে আমরা লিখবো। তাহলে কি লিখবো? 1 নম্বর সমীকরণের সাথে 2, তাহলে দেখো আমরা এরকম ভাবে লিখবো, 1 নম্বরের সাথে 1 নং সমীকরণের সাথে 1 নম্বর সমীকরণ এর সাথে 1 নম্বর সমীকরণের সাথে কত গুণ করব? 2। এবং 2 নম্বরের সাথে 2 নম্বরকে 1 দিয়ে গুণ করে পাই। 2 নম্বরকে আমি কত দিয়ে গুণ করব? 1 দিয়ে, 1 দিয়ে গুণ করে, 1 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, 1 দিয়ে গুণ করে পাই। বোঝা গেল? তাহলে খুব ভালো করে দেখবে, আমি যদি গুণ করি তাহলে কেমন হবে? 2 দিয়ে, এই যে 2 দিয়ে গুণ করব, প্রথমে এই 4কে আমি যদি গুণ করি তাহলে কত পাবো আমি? 8/x। 2 দিয়ে 3কে গুণ করলে কত পাবো? 6/y। 2 দিয়ে 2কে গুণ করলে কত পাবো? 4/3। ঠিক আছে, আচ্ছা, এইবারে খুব ভালো করে দেখবে। আচ্ছা, এইটাকে না আমি এই সাইডে করছি, এই গুণটাকে আমি না এই সাইডে করছি। এই সাইডে মনে রাখবে 2 দিয়ে গুণ করতে হবে, তাই তো? 2 দিয়ে গুণ করতে হবে। এখানে দেখো আমি লিখে রাখছি, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। এবার আমি দেখো করছি, ঠিক আছে? তাহলে দেখো, 2 দিয়ে 4কে গুণ করলে কত হবে? হবে 8/x। 2 দিয়ে এই যে 3কে গুণ করলে কত হবে? 6/y। 2 দিয়ে 2কে গুণ করলে কত হবে? 4/3। ঠিক আছে, আচ্ছা, এবারে 1 দিয়ে গুণ করবো। 1 দিয়ে 3কে গুণ করলে কত হবে? 3/x। 1 দিয়ে 6কে গুণ করলে কত হবে? 6/y। ঠিক আছে, 1 দিয়ে এইটাকে গুণ করলে কত হবে? 11/12, যেমন আছে আছে। এবার আমি দাগ কাটবো। আচ্ছা, চিহ্ন চেঞ্জ করব। এখানে যেমন প্লাস রয়েছে আমি কি করে দেবো? মাইনাস। 11/12-র আগে প্লাস রয়েছে, করে দেবো মাইনাস। 3/x-এর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, আমি কি করে দেবো? মাইনাস করে দেবো। বোঝা গেল? কি কি কাটবে দেখো, প্লাস 6/y মাইনাস 6/y কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকছে কি? খুব ভালো করে দেখবে, পড়েটা কি থাকছে। আমি যদি এই জায়গাগুলোকে মুছে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, আমি, দেখো তাহলে পড়ে কি থাকছে খুব ভালো করে দেখবে। পড়ে থাকছে দেখো 8/x। আমি দেখো এখান থেকে লিখছি, হ্যাঁ, 8/x। আর দেখবে রয়েছে বিয়োগ, বিয়োগ কি রয়েছে? এই যে দেখো 3/x, 3/x। ঠিক আছে, আবার একইভাবে দেখো ওপরে কি রয়েছে? 4/3। আবার দেখো বিয়োগ কত রয়েছে? এই যে দেখো 11/12। বুঝতে পারলে? 11/12। চলো এবারে আমরা বিয়োগ করে ফেলি, খুবই সোজা বিয়োগটা। দেখো, এক্স, আর দেখো এখানে কত রয়েছে? 8-3। 8-3 করলে কত হয়? 5। আচ্ছা, এখানে আমরা লসাগু করে বিয়োগ করব, এই যে এই বিয়োগটা, এটাকে আমরা লসাগু করে করব। ঠিক আছে, তাহলে দেখো 3 আর 12-র লসাগু কত হবে? 3 আর 12-র লসাগু, 3 আর 12-র লসাগু হবে, 3 দিয়ে করলে কত হবে? 3 একে 3, 3 4-এ 12,
মানে 3 আর 4 কত হচ্ছে 12। এবারে কিন্তু খুব ভালো করে দেখবে, দেখো প্রথম ভগ্নাংশের নিচে কত রয়েছে, এই যে দেখো প্রথম ভগ্নাংশের নিচে দেখো রয়েছে 3। 3 দিয়ে 12কে ভাগ করলে কত হবে, 3 দিয়ে 12কে ভাগ করলে হবে কত 4। সেই 4 দিয়ে 4কে গুণ করলে কত হবে 16, তাই না? আবার দেখো এই যে 12 দিয়ে 12কে ভাগ করলে কত হবে 1। সেই 1 দিয়ে 11কে গুণ করলে কত হবে 11। তাহলে আমরা পাচ্ছি কত, পাচ্ছি দেখো 5/x। আর এখানে দেখো কত থাকছে 16 থেকে আমি যদি 11কে বিয়োগ করি কত হবে 5, নিচে থাকছে 12। এবারে দেখো দুদিকে কি কি কাটবে খুব ভালো করে দেখো, 5 আর 5 যদি কেটে যায় তাহলে পড়ে থাকছে কি এক্স আর 12। তাহলে এক্স ইজুকাল টু কত পেলাম আমি 12। বোঝা গেল? এইবারে আমরা কি করব, এই যে আমি ওয়াই এর এই এক্স এর মানটা পেলাম, এই যে দেখো এই যে এক্স এর মানটা পেলাম, এটাকে যে কোনো একটা সমীকরণে বসাতে পারি, একেও বসাতে পারি, দুয়েও বসাতে পারি। তো আমি একে বসাচ্ছি। তো দেখো এটাকে আমি পুরো মুছে দিচ্ছি, হ্যাঁ। দেখো আমি এটাকে পুরো মুছে দিচ্ছি, 1 নম্বরে বসাবো তো। তাহলে দেখো আমি এখানে লিখবো যে এক্স এর মান, লিখবো কি এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বরে, আমি 1 নম্বরে বসিয়ে পাই বলে লিখছি, হ্যাঁ। বসিয়ে পাই বলে দেখো আমি এখানে লিখে রাখলাম। এইবারে দেখো 1 নম্বরটা দেখবে এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছ তো, এখানে দেখবে লেখাই আছে, কি লেখা রয়েছে, লেখা রয়েছে 4/x। খুব ভালো করে দেখবে লেখা রয়েছে কি 4/x প্লাস 3/y ইজুকাল টু, দেখবে লেখা রয়েছে 2/3। এবারে আমি এইটাকেও পুরো মুছে দিচ্ছি, ঠিক আছে। এবার এই অংশগুলোকেও মুছে দিচ্ছি, এর তো কোনো কাজ নেই, তাই না? চলো মান বসাই তো। মান বসালে কেমন হবে দেখি। দেখো এখানে দেখো 4 যেমন আছে আছে, এক্স এর জায়গায় আমি কত বসাবো, এই দেখো এক্স এর মান দেখো কত রয়েছে 12। তাহলে আমি কত বসাবো 12, প্লাস 3/y যেমন আছে আছে, এখানে 2/3 যেমন আছে আছে, বোঝা গেল? তাহলে কাটাকুটি করি, এই দেখো 4 একে 4, 4 3 এ 12। তাহলে দেখো আমি পাচ্ছি কত, পাচ্ছি ওপরে দেখো 1, নিচে দেখো কত রয়েছে 3 রয়েছে, প্লাস এখানে দেখো কত রয়েছে 3/y। বোঝা গেল তো, এখানে দেখো নিচে 3 রয়েছে। আচ্ছা এখানে দেখো কত রয়েছে 2/3। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে দেখো আমি এই অংশগুলোকেও মুছে দিচ্ছি। এবারে আমরা কি করব, খুব ভালো করে দেখবে, এই যে দেখো এই 1/3 এটাকে সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো আমি লিখছি বা, এই দিকে শুধু এইটাই থাক, 3/yটা থাক। এই দিকে দেখো কি রয়েছে 2/3 বিয়োগ 1/3, এই সাইডে গেলে হবে এই যে -1/3। তাহলে এখানে দেখো কত থাকছে 3/y। তাহলে দেখো এখানে কি হচ্ছে 3 যেমন আছে আছে, তাহলে দেখো 2 - 1 কত হবে, 2 - 1 হবে 1, তাই না? এবারে আমরা জাস্ট কি করব, কোনাকুনি গুণ করব, y এর সঙ্গে 1 কে গুণ করব, করলে কত হবে, y এর সঙ্গে 1 কে গুণ করলে হবে y। আর 3 এর সাথে 3 কে গুণ করব, করলে কত হবে 9। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। আমি পাশে লিখে রাখবো দিন বলে। দেখবে আমাদের কাছে জানতে চেয়েছে যে ওই বাগানটা যেটা পরিষ্কার করতে দিয়েছে, ভাবো আমি যদি এরকম ভাবে বলি, এই বাগানটাকে আমি এখানে আঁকছি, এই হলো বাগান, এই বাগানটাকে পরিষ্কার করতে হবে। যদি শুধুমাত্র লালিমাকে একা, একা লালিমাকে বলতো এই বাগানটা পরিষ্কার করতে, তাহলে লালিমা কতদিন সময় নিত, 12 দিন। আর যদি শুধুমাত্র রমেনকে একা বাগানটা পরিষ্কার করতে বলতো, তাহলে রমেন কতদিন সময় নিত, 9 দিন। ব্যাস হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। বোঝা গেল? তাহলে তোমরা একটু উত্তর লিখবে, কি লিখবে এখানে উত্তরে, দেখো আমি এরকম ভাবে লিখে রাখছি। আমাদের এখানে কি বলে দিয়েছে, বলে দিয়েছে খুব ভালো করে দেখবে, লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি করলে কতদিনে শেষ করবে। তাহলে আমরা এখানে এরকম ভাবে উত্তরে লিখব, লিখবো লালিমার সময় লাগবে, লালিমার সময় লাগবে, সময় লাগবে কতদিন, শুধুমাত্র লালিমার সময় লাগবে কতদিন, 12 দিন, ঠিক আছে। আর রমেনের সময় লাগবে, রমেনের সময় লাগবে, সময় লাগবে কতদিন, বলো বলো তোমরা বলো। দেখো রমেনের সময় লাগবে 9 দিন কিন্তু, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে। তাহলে এবারে চলে যাব 8-এর দাগে।
তো দেখো এবারে আমরা স্টার্ট করব ৮-এর দাগের অঙ্কটা। খুব ভালো করে কিন্তু ৮-এর দাগের অঙ্কটা তোমরা দেখবে। দেখো ৮-এর দাগের অঙ্কে বলে দিয়েছে আমার মা ২ ধরনের শরবত তৈরি করেছেন। প্রথম ধরনের ১০০ লিটার শরবতে ৫ কিগ্রা চিনি এবং দ্বিতীয় ধরনের ১০০ লিটার শরবতে ৮ কিগ্রা চিনি আছে। আমি ২ ধরনের শরবত মিশিয়ে ১৫০ লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে ৯.২/৩ কিগ্রা। সহসমীকরণ গঠন করে হিসাব করি, করে দেখি ১৫০ লিটার শরবতে ২ ধরনের ১৫০ লিটার শরবতে ২ ধরনের শরবত কতটা করে মেশাবো। ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটাকে আমি এবার একটা গল্পের মাধ্যমে বলছি। খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। ঠিক আছে? দেখো, দুটো শরবত রয়েছে, হ্যাঁ? এরকম ভাবো, দুটো এরকম শরবত রয়েছে। দুটো পাত্রে দুটো শরবত রয়েছে। এখানে কতটা শরবত রয়েছে? দেখো বইয়ের মধ্যে বলে দিয়েছে ১০০ লিটার। এখানেও দেখো রয়েছে কত? ১০০ লিটার শরবত, এবং এখানেও কত রয়েছে? ১০০ লিটার শরবত। আমি এল বলে লিখছি। ঠিক আছে? ১০০ লিটার শরবত রয়েছে। বোঝা গেল? আচ্ছা, এবারে আমি নিচে একটা পাত্র আঁকছি। এই পাত্রতে কি করব? এইখান থেকে কিছুটা শরবত নিয়ে এখানে ঢালবো। ঠিক আছে? আবার এইখান থেকে কিছুটা শরবত নিয়ে এখানে ঢালবো। বোঝা গেল কি বললাম আমি? কি বললাম? প্রথম পাত্র থেকে কিছুটা শরবত নিয়ে আমি এখানে ঢালবো। কিছুটা মানে কতটা জানি না, সেটাই আমার কাছে জানতে চেয়েছে। আর দ্বিতীয় পাত্র থেকেও কিছুটা শরবত নিয়ে আমি এখানে ঢালবো। কতটা ঢালবো আমি জানি না। তাই জন্য কতটা ঢালবো যেহেতু আমি জানি না, তাই জন্য আমি ধরে নিচ্ছি প্রথমটা থেকে, প্রথম শরবতের যে পাত্র রয়েছে সেখান থেকে আমি এক্স লিটার শরবত নিয়ে এখানে ঢালবো। আবার দ্বিতীয় পাত্র থেকেও তো শরবত এরকম ভাবে নিয়ে আমি ঢালবো, তাই না? দ্বিতীয় পাত্র থেকে কতটা শরবত নেব সেটাও যেহেতু আমি জানি না, আমি ধরে নিচ্ছি দ্বিতীয় পাত্র থেকে আমি ওয়াই লিটার শরবত নেব। বোঝা গেল? এবারে শরবত কি দিয়ে তৈরি করা হয়েছে? জল আর চিনি দিয়ে। তাহলে এই যে প্রথম পাত্রে যে শরবতটা রয়েছে, তার মধ্যে চিনি কতটা রয়েছে? দেখো তার মধ্যে চিনি রয়েছে, খুব ভালো করে দেখবে, বলেই দিয়েছে ১০০ লিটার শরবতে ৫ কিগ্রা চিনি রয়েছে। তাহলে এখানে চিনি কতটা রয়েছে? ৫ কিগ্রা। আমি ৫ কেজি বলে লিখছি। আর এইখানে এই যে ১০০ লিটার শরবতটায়, সেইখানে চিনি কতটা রয়েছে? দেখো বলেই দিয়েছে। সেখানে চিনি রয়েছে কিন্তু ৮ কিগ্রা। ঠিক আছে? এখানে চিনি রয়েছে কতটা? ৮ কেজি। বোঝা গেল? আর এখানে চিনি রয়েছে কত? ৫ কেজি। এখান থেকে কতটা শরবত নেওয়া হয়েছে মনে রাখবে। এখান থেকে ওয়াই লিটার শরবত নেওয়া হয়েছে, আর এই পাত্রটা থেকে, প্রথম পাত্রটা থেকে এক্স লিটার শরবত কিন্তু এখানে ঢালা হয়েছে। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা এতটা বুঝতে পারলে। এবারে আমি যদি এটাকেই লিখি, অ্যান্সারে জানতে চাই যে প্রথম পাত্র থেকে কত লিটার নেওয়া হয়েছে, দ্বিতীয় পাত্র থেকে কত লিটার শরবত নেওয়া হয়েছে। তাহলে আমি প্রথমেই এখানে লিখবো, মনে করি প্রথম পাত্র থেকে কত লিটার নেওয়া হয়েছে। তাহলে দেখো আমি লিখবো, মনে করি প্রথম পাত্র থেকে, প্রথম পাত্র থেকে, প্রথম পাত্র থেকে কত লিটার শরবত নেওয়া হয়েছে? এক্স লিটার। তাহলে দেখো আমি লিখছি এক্স লিটার। লিটারকে আমি লয় হস্যই এরম ভাবে লিখলাম, লিটার। ও দ্বিতীয় পাত্র থেকে, দ্বিতীয় পাত্র থেকে, দ্বিতীয় পাত্র থেকে কতটা নেওয়া হয়েছে? ওয়াই লিটার। ঠিক আছে? লিটার শরবত নেওয়া হয়েছে, শরবত। ঠিক আছে? শরবত নেওয়া হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, নেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারলে। এবারে আমরা এখানে কি লিখব? প্রথম শর্তানুসারে, প্রথম শর্তানুসারে। দেখি প্রথম শর্তানুসারেতে কি বলেছে। খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো, প্রথমটা থেকে কিছুটা শরবত নেওয়া হলো, কতটা আমি জানি না, এক্স। আর দ্বিতীয়টা থেকেও কিছুটা নেওয়া হলো, কতটা তো আমি জানি না, আমি ধরে নিয়েছি ওয়াই। তাহলে প্রথম পাত্র থেকে ঢুকলো কত? এক্স। দ্বিতীয় পাত্র থেকে কতটা পেলাম আমরা? ওয়াই। তাহলে দুটো মিলে টোটাল এই পাত্রতে কত লিটার শরবত রয়েছে? তাহলে এই নতুন পাত্রতে কত লিটার শরবত রয়েছে? প্রথম পাত্র থেকে এসেছে এক্স, দ্বিতীয় পাত্র থেকে এসেছে ওয়াই, তাহলে দুটো মিলিয়ে, দুটো মিলিয়ে নতুন পাত্রতে এসেছে এক্স প্লাস ওয়াই লিটার শরবত। প্রথম পাত্র থেকে এসেছে এক্স আর দ্বিতীয় পাত্র থেকে এসেছে ওয়াই। তাহলে এই যে এই পাত্রটাতে, নতুন যে পাত্র, সেখানে তাহলে কত লিটার শরবত রয়েছে? এক্স প্লাস ওয়াই লিটার শরবত রয়েছে। আর বইয়ে দেখো কি বলেছে, বইয়ে দেখো বলে দিয়েছে নতুন পাত্রে শরবত রয়েছে, তোমরা দাগ দেবে। নতুন পাত্রে দেখো বলেই দিয়েছে
কি বলে দিয়েছে? 150 লিটার শরবত রয়েছে, ঠিক আছে? বলেই দিয়েছে দেখবে, আমি 2 ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব। 2 ধরনের শরবত মিশিয়ে। ঠিক আছে? এই যে দেখো, এখান থেকে কিছুটা শরবত আর এখান থেকে কিছুটা শরবত মিশিয়ে আমি 150 লিটার শরবত তৈরি করব। তাহলে এই হলো আমাদের কি? 1 নাম্বার সমীকরণ। বোঝা গেল? তাহলে দুটো থেকে টোটাল এসছে কত? 150 লিটার। এটা বইয়ে বলে দিয়েছে আর আমরা বের করলাম কত? x প্লাস ওয়াই লিটার। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের কি? 1 নাম্বার সমীকরণ। এইবারে আসবো আমরা 2 নম্বর সমীকরণে। খুব ভালো করে কিন্তু দেখবে। খুব ভালো করে দেখবে। আচ্ছা, প্রথম পাত্র থেকে শরবত কতটা এসেছে? এক্স। ছিল কতটা শরবত? দেখো, ছিল 100 লিটার। সেখান থেকে আমি নিয়ে এসেছি কতটা শরবত? এক্স লিটার। 100 লিটারের মধ্যে কতটা চিনি রয়েছে? 100 লিটারের মধ্যে 5 কেজি চিনি রয়েছে। আমি দেখো এখানে লিখছি 100 লিটারের মধ্যে চিনি কতটা রয়েছে? 5 কেজি। তাই তো? তাহলে 1 লিটারের মধ্যে কতটা চিনি রয়েছে? 5/100 কেজি। আর তোমরা আমাকে বলো আমি শরবত এখান থেকে কতটা এনেছি? এরকম ভাবে কতটা এনেছি? এক্স লিটার। তাহলে এই এক্স লিটারের মধ্যে কতটা চিনি রয়েছে বের করতে গেলে আমি কি করব? 5/100 ইন্টু কি করব? এক্স। কাটাকুটি করলে কত হবে? দেখো, 5 একে 5, 5 20 100। তাহলে আমার হচ্ছে কত এখানে? এক্স। আর নিচে দেখো কত? 20। বোঝা গেল? তাহলে আমি কতটা চিনি এনেছি? এই যে এইখান থেকে, এই প্রথম পাত্র থেকে যতটা শরবত এলো, তার মধ্যে চিনি কতটা রয়েছে? প্রথম পাত্র থেকে কতটা শরবত এনেছি আমি? এক্স। এই এক্স এর মধ্যে, এই এক্স লিটার শরবতের মধ্যে চিনি কতটা রয়েছে? এক্স লিটার শরবতের মধ্যে চিনি রয়েছে কিন্তু এই এতটা। বোঝা গেল? এক্স বাই 20 কেজি। বুঝতে পারলে? তাহলে এই যে প্রথম পাত্র থেকে যে শরবতটা এসছে তার মধ্যে চিনি রয়েছে কত? এক্স প্লাস এই এক্স বাই 20 কেজি। তাহলে দেখো আমি আবার এখানে দেখো লিখছি দ্বিতীয় শর্তানুসারে। ঠিক আছে? দ্বিতীয় শর্তানুসারে। তাহলে প্রথম পাত্র থেকে যে শরবতটা আনা হয়েছে তার মধ্যে চিনি কতটা রয়েছে? দেখো, তার মধ্যে চিনি রয়েছে কিন্তু এক্স বাই 20 কেজি। আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। চলো, এবারে দ্বিতীয় পাত্র থেকে যে শরবতটা এসেছে, দ্বিতীয় পাত্র থেকে যে শরবতটা আনা হয়েছে, এই যে দ্বিতীয় পাত্র থেকে, এই দ্বিতীয় পাত্র থেকে যে শরবতটাকে এখানে এনে ঢালা হয়েছে, সেই শরবতে চিনি কত ছিল? দেখো, 100 কেজি, 100 লিটারের শরবত, তার মধ্যে চিনি রয়েছে 8 কেজি। 100 লিটারের শরবত, দ্বিতীয় পাত্রতে বলছি আমি, কিন্তু 100 লিটারের শরবত, তার মধ্যে চিনি রয়েছে কত? 8 কেজি। তাহলে 1 লিটারের শরবতে চিনি কত? 8/100, এই এত কেজি। কিন্তু দ্বিতীয় পাত্র থেকে কতটা শরবত নিয়ে এই নতুন পাত্রে ঢালা হয়েছে? নতুন পাত্রে ঢালা হয়েছে কিন্তু ওয়াই লিটার শরবত। এই ওয়াই লিটারের শরবতে চিনি কতটা রয়েছে? চিনি কতটা রয়েছে? ঠিক আছে, বলো চিনি কতটা রয়েছে? কাটাকুটি করব আমরা। দেখো, 4 দিয়ে কাটলে কত হবে? 4 2 8। 100 কে ভাগ করলে কত হবে? 25। তাহলে হচ্ছে 2 ইন্টু ওয়াই, তার মানে কত হবে? 2y। আর এখানে দেখো কত রয়েছে? 25। ঠিক আছে? তাহলে আমরা কত পেলাম? পেলাম কিন্তু দ্বিতীয় পাত্র থেকে যে শরবতটা ঢালা হচ্ছে না, দ্বিতীয় পাত্র থেকে যে ওয়াই লিটার শরবত ঢালা হচ্ছে, সেই শরবতটুকুনির মধ্যে কতটা চিনি রয়েছে? এই এতটা চিনি রয়েছে। 2y, 2y/25, এই এত কেজি চিনি রয়েছে। কতটা রয়েছে? 2y/25, এই এতটা চিনি রয়েছে। তাহলে এখান থেকে যে শরবতটা ঢালা হলো তার মধ্যে চিনি কতটা? এইটা। এইখান থেকে যে শরবতটাকে ঢালা হলো এর মধ্যে, তার মধ্যে চিনি কতটা? এইটা। তাহলে আমি যদি বলি এই পাত্রটার মধ্যে যে শরবতটা রয়েছে তার মধ্যে মোট কতটা চিনি রয়েছে, নতুন পাত্রে যে শরবতটা ঢালা হলো তার মধ্যে মোট কতটা চিনি রয়েছে বের করতে গেলে আমায় কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এই হলো নতুন পাত্রে যে শরবত রয়েছে তার মধ্যে চিনি কতটা রয়েছে। বইয়ের মধ্যে দেখি তো কি বলে দিয়েছে। দেখো, বইয়ের মধ্যে কিন্তু বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, বইয়ের মধ্যে কিন্তু বলে দিয়েছে কতটা চিনি থাকবে। তোমরা দাগে দেবে, সেখানে চিনি থাকবে 9.2/3 কিগ্রা। কত থাকবে? থাকবে কিন্তু 9.2/3 কিগ্রা। তাই তো? 9.2/3 কিগ্রা। তাহলে আমি এইগুলোকে দেখো মুছে দিচ্ছি। ঠিক আছে? এগুলোর আর কোনো কাজ নেই তো। আশা করি ছবিটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো, এইবারে খুব ভালো করে দেখবে, লসাগু করব আমরা। কার কার লসাগু করব? দেখো, এই যে 20 আর 25-এর লসাগু কত হবে? 20 আর 25-এর লসাগু হবে
আমি যদি 5 দিয়ে করি না, 5 4 20, 5 5 25, আর তো যাবে না। 5 আর 4 কত, 5 আর 20, 20 আর 5 কত, 100। তাহলে লসাগু আমাদের কত হচ্ছে, হচ্ছে কিন্তু 100। খুব ভালো করে দেখবে, তাহলে আমাদের লসাগু কত হচ্ছে, হচ্ছে কিন্তু 100। এবারে দেখো প্রথম ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে, 20, 20 দিয়ে 100 কে ভাগ করলে কত হবে, হবে কিন্তু 5। কত হবে, 5। সেই 5 দিয়ে আমরা x কে গুণ করব, করলে হবে কি 5x। আচ্ছা এবারে দেখো দ্বিতীয় ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে, 25, 25 দিয়ে 100 কে ভাগ করলে কত হবে, 4। ভাগফল হবে 4। সেই 4 এর সঙ্গে আমরা 2y কে গুণ করলে কত পাবো, পাবো 8y। ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রয়েছে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। 9 আর 3 কত, 3 আর 9 কত, 27, 27 আর 2 কত হবে, 29। বোঝা গেল? তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, 5x প্লাস 8y। আচ্ছা এখানে দেখো একটা খুব জিনিস ভালো করে দেখবে, আমরা না কোনাকুনি গুণ করব। কিরকম কোনাকুনি গুণ করব দেখো, 5x প্লাস 8y, তার দেখো কোনাকুনিতে কি রয়েছে, 3 রয়েছে। তাহলে আমরা 3 এর সাথে কাকে গুণ করব, 5x প্লাস 8y। আর 100-র সাথে কাকে গুণ করব, 29-কে। তাহলে 100-র সাথে আমরা গুণ করব কাকে, 29-কে। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে গুণ করলে কত হচ্ছে আমরা যদি দেখি, দেখো 3 দিয়ে 5x কে গুণ করলে কত হবে, 15x। 3 দিয়ে 8-কে গুণ করলে কত হবে, 24y। তাই তো, হবে কত, 24y। আচ্ছা, 100 আর 29-কে গুণ করলে কত হবে, 2900। তাহলে এই হলো আমাদের কি 2 নম্বর সমীকরণ। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে চলো এবারে আমরা যেরকম ভাবে অপনয়ন পদ্ধতিতে করি, দেখো এই হলো আমার 1 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণ। আর এই দেখো এই হলো আমার 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ, এই যে দেখো, এই তো 1 নম্বর সমীকরণ। যার প্রথমে কি রয়েছে, 1। এখানে রয়েছে 1 আর এখানে রয়েছে 15। তাহলে আমি 1 নম্বরকে গুণ করব কি 15 দিয়ে, আর 2 নম্বরকে কি দিয়ে গুণ করব, এই 1 দিয়ে। তাহলে এই কথাটা তোমরা শুধু একটু লিখবে। তো দেখো আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে, এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। দিয়ে দেখো আমি এখানে লিখছি, তাহলে কি দিয়ে গুণ করতে হবে খুব ভালো করে দেখবে। 1 নম্বরকে আমরা গুণ করব কি দিয়ে, তাহলে দেখো আমি এখানে লিখছি 1 নম্বরকে কত দিয়ে গুণ করব, 1 নম্বরকে 15 দিয়ে, এবং 2 নম্বরকে কত দিয়ে গুণ করব বলো, 2 নম্বরকে 1 দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই। বোঝা গেল? তাহলে দেখো 15 দিয়ে আমি যদি গুণ করি, 15 দিয়ে আমি যদি এই যে 1x কে গুণ করি, তাহলে কি পাবো আমরা, পাবো কিন্তু 15x। 15 দিয়ে আমি যদি y কে গুণ করি তাহলে কত হবে, 15y। 15 দিয়ে আমি যদি 15 এই 150টাকে গুণ করি কত হবে, 15 আর 15 গুণ করলে 225। আর এই শূন্যটা বসে যাবে এখানে। বোঝা গেল? তাহলে এই হলো। এইবারে আমরা কি দিয়ে গুণ করব খুব ভালো করে দেখবে, খুব ভালো করে দেখবে। এবার 1 দিয়ে গুণ করব, ঠিক আছে। এই যে দেখো, 1 দিয়ে 15x কে গুণ করব, 1 দিয়ে 24y কে গুণ করব, করলে কত হবে, দেখো 1 দিয়ে 15x কে গুণ করলে হবে কত, 15x। 1 দিয়ে এই যে 24y কে গুণ করলে আমরা কত পাবো, 24y। ঠিক আছে, এবার এগুলোকে আমি দেখো মুছে দিচ্ছি, এগুলোর আর কোনো কাজ নেই। আচ্ছা, 1 দিয়ে আমি এই যে 2900-কে মানে 2900-কে গুণ করলে 2900, চিহ্ন চেঞ্জ করে দিই এখানে, প্লাস রয়েছে মাইনাস করে দিই, মাইনাস করে দিলাম, কেটে গেল। তাহলে কি থাকছে এখানে, -24y আর +15y। তাহলে হবে কত, -9y। তাই না? আবার দেখো এখানে আমরা যদি বিয়োগ করি, 2900 থেকে 2900 থেকে এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে কত পাবো, পাবো কিন্তু, দেখো এবারে আমি যদি এইটাকে বিয়োগ করি, এই যে 2900 থেকে, এই যে দেখো 2900 থেকে আমি যদি বিয়োগ করি 2250-কে, তাহলে এখানে কত হবে, 5, আর এখানে হবে 6, 650। এবারে দেখো যেহেতু 2900 বড়, তার আগে মাইনাস আছে বলে মাইনাস বসাবো। বোঝা গেল? এবারে দেখো দুদিক থেকে মাইনাস মাইনাস কাটবো, 9টা কি রয়েছে দেখো, গুণ রয়েছে। ওই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে 650 ভাগ কত, 9। এবারে এটাকে আমরা দেখি মিশ্র ভগ্নাংশে পরিণত করি। 650-কে আমি যদি 9 দিয়ে ভাগ করি কত হবে, 9 সাথে 63, 2, তাই তো, ওপর থেকে নামবে 0। 9 দুয়ে কত, 18, বিয়োগ করলে কত হচ্ছে, 2। তাহলে এই যে 2টাকে আমি কোথায় বসাবো, উপরে।
9টাকে কোথায় বসাবো? নিচে। তাহলে আমরা ওয়াই ইজুকাল টু কত পেলাম? দেখো ওয়াই সমান সমান আমি পেলাম 72 পূর্ণ 2/9। 72 পূর্ণ কি পেলাম আমরা? 2/9। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল। এবার এই ওয়াই এর যে মানটা রয়েছে, ওয়াই এর মানকে আমি যে কোনো একটা সমীকরণে বসাবো। তো আমি 1 নাম্বার সমীকরণে বসাবো, ঠিক আছে? 1 নাম্বার সমীকরণে বসাবো। তো তার জন্য আমরা এখানে লিখে নেব যে ওয়াই এর মান 1 নাম্বার সমীকরণে বসিয়ে পাই। ওয়াই এর মান 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বরে বসিয়ে বসিয়ে পাই। তাহলে 1 নাম্বার সমীকরণটা কি ছিল? তোমরা একটু মনে করো, খাতায় দেখবে। দেখবে 1 নাম্বার সমীকরণে লেখা ছিল এক্স প্লাস ওয়াই ইজুকাল টু কত? 150, তাই না? আচ্ছা, এখানে তাহলে আমি এক্স এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গাতে কি বসাবো? এই দেখো, এই জায়গা এইটাকে বসাবো। এই যে ওয়াই ইজুকাল টু এইটাকে বসাচ্ছি, ঠিক আছে? কত বসাবো আমরা? 650/9 ইজুকাল টু 150। বোঝা গেল? মানে এইবারে দেখো আমরা কি করব? এক্স এর মানটা তো বের করতে হবে। এক্স ইজুকাল টু এই যে পুরো, দেখতে পাচ্ছ তো? এই পুরোটাকে সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাব। তাহলে 150 যেমন আছে আছে, তার থেকে আমরা বিয়োগ করব। প্লাস রয়েছে, এই সাইডে চলে গেলে মাইনাস। 650/9। আচ্ছা, এবারে আমরা যোগ বিয়োগ করব। আমি এটাকে পুরো মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো এর নিচে কিছু নেই, মানে কি এক তো। তাহলে লসাগু কত হবে? 9 আর 1-এর লসাগু 9। কোনাকুনি গুণ করি, 9 আর 150 গুণ করলে কত হবে? 1350। 1 আর 650 গুণ করলে কত হবে? 650। তাহলে এক্স ইজুকাল টু হচ্ছে 0 0 কত 7। তাহলে এবারে এটাকে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশে পরিণত করব। 9 সাথে 9 সাথে 63 বিয়োগ করলে কত হবে? 7 70। তারপরে আবার দেখো 9 সাথে কত? 63 বিয়োগ করলে কত হবে? হবে কিন্তু 7। তাহলে এই 7কে বসাবো এইখানে, আর এই 9টাকে বসাবো কোথায়? এখানে। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এই হয়ে গেল, অঙ্কটা শেষ। তাহলে আমরা দেখো দুটো অ্যান্সার পেলাম। অ্যান্সার কিন্তু তোমরা লিখে নেবে। অ্যান্সারে কি জানতে চেয়েছে? বলে দিয়েছে 150 লিটার শরবতে 2 ধরনের শরবত কতটা পরিমাণ। তাহলে আমরা লিখবো প্রথম পাত্র থেকে শরবত নেওয়া হয়েছে। দেখো এইভাবে তোমরা অ্যান্সার লিখবে। প্রথম পাত্র থেকে শরবত নেওয়া হয়েছে। কত লিটার নেওয়া হয়েছে? প্রথম পাত্র থেকে শরবত নেওয়া হয়েছে এই যে 77 পূর্ণ 7/9 লিটার প্রথম পাত্র থেকে শরবত নেওয়া হয়েছে। দ্বিতীয় পাত্র থেকে শরবত নেওয়া হয়েছে, এই যে দেখো দ্বিতীয় পাত্র থেকে শরবত নেওয়া হয়েছে 72 পূর্ণ কত? 72 পূর্ণ 2/9 লিটার। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে? চলে যাব নেক্সট অঙ্কতে। তাহলে এবারে দেখো আমরা করব কতর দাগেরটা? করব কিন্তু 9-এর দাগেরটা। তো দেখি 9-এর দাগে ঠিক কি বলে দিয়েছে। দেখো 9-এর দাগে বলে দিয়েছে গত বছরে বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ও ছন্দাদেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করলেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততে পারতেন। সহসমীকরণ গঠন করে সমাধান করি। তাহলে দেখো এখানে কিন্তু ভোট হচ্ছে, ঠিক আছে? আর দুজন ভোটে দাঁড়িয়েছে, একজনের নাম অখিল বাবু আর একজনের নাম ছন্দা দেবী। অখিল বাবু যে কত ভোট পেয়েছে আমি তাও জানি না, আর ছন্দা দেবী যে কত ভোট পেয়েছে সেটাও আমি জানি না। তাহলে এটাকে আমরা আগে ধরে নেব যে মনে করি, কি ধরবো? মনে করি আহ, প্রথমে আমি লিখবো অখিল বাবুর নাম। অখিল বাবু পেয়েছেন, আমি তো জানি না কত ভোট পেয়েছে। আমি লিখে নিচ্ছি, প্রথমে লিখছি মনে করি অখিলবাবু পেয়েছেন এক্সটি ভোট এবং ছন্দা দেবী কত পেয়েছে সেটাও আমি জানি না। তাহলে আমি লিখবো ছন্দা দেবী পেয়েছেন পেয়েছেন কতগুলো ভোট তাও আমি জানি না। তাহলে আমি লিখছি ওয়াইটি ভোট, এই এতগুলো ভোট পেয়েছে। এবারে এই ভোটে কে জিতেছে? তোমরাই বলো কে জিতেছে, পড়ে বলবে। দেখো আমি যে লাইনটায় দাগ দিতে বলছি তোমরা দাগ দাও, তাহলেই বুঝে যাবে। দেখো এখানে বলেই দিয়েছে অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করলো। তার মানে অখিলবাবু ভোটে জিতে গেছে। এই লোকটা কি হয়ে গেছে? ভোটে জিতে গেছে। এরকম ভাবে আঙুল দেখাচ্ছে, ভোটে জিতে গেছি। কে জিতে গেছে? অখিলবাবু। কত ভোটে জিতেছে? 75 ভোটে। তার মানে কি অখিলবাবু
এই ছন্দা দেবীর থেকে ৭৫খানা ভোট বেশি পেয়ে গেছে। এই লোকটা ৭৫খানা ভোট বেশি পেয়ে গেছে, তাই জন্যই জিতে গেছে, তাই না? তার মানে আমরা এইভাবে লিখতে পারি তো, যে প্রশ্নানুসারে বা প্রথম শর্তানুসারেও লিখতে পারো। আমি প্রশ্নানুসারে লিখে ফেলেছি যখন, প্রশ্নানুসারেই লিখে ফেলি। তাহলে দেখো, কে বেশি ভোট পেয়েছে? অখিল বাবু, সেই জন্যই তো জিতেছে। কতগুলো বেশি ভোট পেয়েছে বের করতে গেলে আমায় কি করতে হবে? ভাবো, একজন পেয়েছে ১০টা ভোট, একজন পেয়েছে ৬টা ভোট। তাহলে ভাবো, দুজন রয়েছে, এ আর বি। এ পেয়েছে ১০টা, বি পেয়েছে ৬টা। এ জিতে গেছে। কত ভোটে জিতেছে? কত ভোটে? বের করতে গেলে আমায় কি করতে হবে? এইটা থেকে এটাকে বিয়োগ করতে হবে, তাহলেই পেয়ে যাব যে ৪ ভোটে বেশি জিতেছে। তাহলে এখানেও ঠিক তেমনই। এই যে অখিলবাবু জিতে গেছে, কত ভোটে জিতেছে? ৭৫ ভোটে। ৭৫খানা ভোট বেশি পেয়েছে, তাই জন্যই তো জিতে গেছে। তাহলে এই ৭৫টা আমরা কি করে বের করলাম? আমরা অখিলবাবু যতটা ভোট পেয়েছে সেখান থেকে যদি ছন্দাদেবী যতটা ভোট পেয়েছে তাকে আমরা বিয়োগ করে দিই, তাহলেই পেয়ে যাব যে অখিলবাবু কতগুলো বেশি ভোট পেয়েছে বা কত ভোটে জিতেছে। বোঝা গেল? তাহলে অখিলবাবু ৭৫ ভোটে জিতে গেছে। তাহলে আমি কি করলাম? অখিলবাবুর ভোট থেকে ছন্দাদেবীর ভোটকে বিয়োগ করে দিলাম, তাহলেই পেয়ে যাব যে অখিলবাবু কত ভোটে জিতে গেছে। আশা করি বুঝতে পারলে। তাহলে এই হলো আমাদের কি ১ নাম্বার সমীকরণ। ১ নাম্বার সমীকরণটা তো খুব সোজাসাপটা ছিল। কিন্তু ২ নম্বর সমীকরণটাও খুবই সোজা। খুব ভালো করে দেখবে। আবার আমি এখানে লিখে রাখি প্রশ্নানুসারে বলে। এবারে খুব ভালো করে শুধু বুঝবে, তাহলেই তোমরা কিন্তু পেরে যাবে। দেখো, যে লাইনটায় আমি দাগ দিতে বলবো তোমরা দাগ দেবে। দেখো, বলে দিয়েছে অখিলবাবুকে যারা ভোট দিয়েছে, ঠিক আছে? অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন, তাহলে ছন্দাদেবী ১৯ ভোটে জিতে যেত। ঠিক আছে? খুব ভালো করে কিন্তু এটা তোমরা বুঝবে। দেখো, অখিলবাবুকে যারা ভোট দিয়েছে তারা কারা? তারা হলো এই যে এক্স। ঠিক আছে? এই যে এক্স। অখিলবাবু পেয়েছে এই এতগুলো ভোট। অখিলবাবু পেয়েছে কতগুলো ভোট? এক্স খানা ভোট। এই এক্স খানা ভোটের 20% যদি এই যে এই দিকে চলে আসতে পারতো, এই এক্সটা ভোট পেয়েছে কে? অখিল বাবু। এই যে অখিল, আমি বলে লিখে রাখছি অখিল। আর এটা হলো ছন্দা, শর্টে নাম লিখছি ছন্দা। অখিলের মাত্র 20% ভোট যদি এই যে ছন্দার কাছে চলে আসতো, তাহলে ছন্দা জিতে যেত, তাও ১৯ ভোটে। তাহলে অখিলের কিছুটা ভোট মানে বলেই দিয়েছে 20% ভোট। অখিল পেয়েছে কত? এক্স। তার 20% মানে কত? 20/100, তাই না? কাটবো শূন্য শূন্য, ২ ১ কে ২, ২ ৫ এ ১০। তার মানে হচ্ছে কত? হচ্ছে তোমার ওপরে এক্স আর নিচে ৫, তার মানে হলো x/৫। বোঝা গেল? তাহলে এই x/৫ এইখান থেকে, এই অখিলের ঝোলা থেকে, অখিলের বাক্স থেকে যদি কতটা ভোট, কতটা ভোট? এই যে এই ভোটটা x/৫, এই এতটা ভোট যদি অখিলের বাক্স থেকে এই দিকে চলে আসতে পারতো ছন্দার দিকে, তাহলে ছন্দা জিতে যেত। ঠিক আছে? কতটা ভোট চলে আসতো? যদি চলে আসতো x/৫, এই এতটা ভোট চলে আসতো, তাহলে কিন্তু ও জিতে যেত। তাহলে ছন্দার ভোট বেশি হয়ে যেত। ছন্দার ভোট তখন বেশি হয়ে যেত আর ছন্দা জিতে যেত। ঠিক আছে? ছন্দা এমনিতেই পেয়েছে ওয়াই। আরো যদি এতটা ভোট পেত তাহলে কত হতো? ছন্দা এমনিতেই পেয়েছে ওয়াই। আরো যদি অখিলের বাক্স থেকে চলে আসতো x/৫, তাহলে ছন্দার ভোট টোটাল কত হয়ে যেত? ছন্দার ভোট এমনিই ছিল ওয়াই। আরো যদি চলে আসে অখিলের বাক্স থেকে এতটা, তাহলে ছন্দার ভোট কত হয়ে যাবে? দুটোকে যোগ করলেই পেয়ে যাব। এটা হয়ে যাবে কি ছন্দার মোট ভোটের পরিমাণ। আর বেচারা অখিলের তো বাক্স থেকে ভোট চলে গেল, ভোট কমে গেল। ঠিক আছে? অখিলের বাক্স থেকে বেচারা ভোট চলেই গেল। অখিলের বাক্সে ছিল এক্সট্রা ভোট, সেইখান থেকে তো এরম ভাবে চলে এলো কতটা ভোট? এই এতটা ভোট। x/৫ এতটা ভোট যদি চলে আসে, তাহলে অখিলের কাছে পড়ে থাকবে কত ভোট? আমি এখানে ১ লিখছি, লসাগু ৫। ৫ আর ১ কে গুণ, ৫ আর x কে গুণ করলে 5x, ১ আর x কে গুণ করলে x, তার মানে হচ্ছে কত? ৫x থেকে x বিয়োগ করলে 4x, 4x/5। তাহলে অখিলের কাছে পড়ে থাকবে এই ভোটটা। যদি অখিলের কাছ থেকে এই এতটা ভোট ছন্দার দিকে চলে আসে, তাহলে অখিলের তো ভোট কমে যাবে, তখন অখিলের কাছে থাকবে এই ভোটটা। অখিলের কাছে থাকবে কত ভোটটা? এই ভোটটা। এবং ছন্দাদেবী অনায়াসে জিতে যেত ১৯ ভোটে। তাহলে কত ভোটে জিততো বের করতে গেলে আমাদেরকে কি করতে হয়? আমি এক্ষুনি বললাম,
এই যে 75 ভোটে জিতেছে আগে বলেছিল, এইটা বের করতে গেলে আমাকে কি করতে হয়, যে বেশি ভোট পেয়েছে সেখান থেকে বিয়োগ করতে হয় যে কম ভোট পেয়েছে। যে বেশি ভোট পেয়েছে সেখান থেকে আমি যদি বিয়োগ করি যে কম ভোট পেয়েছে, তাহলেই আমরা পেয়ে যাব যে সে কত ভোটে জিতেছে, সেটা পেয়ে যাব। এখানেও ঠিক তেমনই দেখো, ছন্দার ভোট এবারে কিন্তু বেড়ে যাচ্ছে। কেন? কারণ অখিলের থেকে কিছুটা ভোট এদিকে চলে আসছে। তাহলে ছন্দার ভোট বেশি, সেখান থেকে আমি যদি অখিলের ভোটটাকে বিয়োগ করে দিই, তাহলেই আমি পেয়ে যাব যে ছন্দা কতগুলো ভোট এক্সট্রা পেয়েছে বা কত ভোটে জিতে যাচ্ছে। তাই না? বইয়ের মধ্যে বলেও দিয়েছে, দেখবে যদি এতটা ভোট চলেই আসতো তাহলে ছন্দা জিতে যেত, এবং সেটা 19 ভোটে। বোঝা গেল? সেটা জিতে যেত কত? 19 ভোটে। তাহলে আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম। চলো এবারে আমরা কি করবো, এটাকে শুধু একটু ঠিকঠাক বানিয়ে নেবো। এটাকে জাস্ট একটু আমরা বেশ ভদ্র সভ্য টাইপের একটা ভগ্নাংশ বানিয়ে নেব। তাহলে দেখো আমরা কিরকম ভাবে করব, খুব ভালো করে দেখবে। দেখো লসাগু কত হবে? দেখো লসাগু হবে, এখানে দেখো ওয়াই এর তো নিচে কিছু নেই, তাই না? এখানে ওয়াই এর নিচে কিছু নেই মানে কি, এক রয়েছে। তাহলে এক আর পাঁচের লসাগু কত হবে? পাঁচ। পাঁচের সঙ্গে আমি ওয়াই কে গুণ করে দেবো, হবে কত? 5y। আচ্ছা দেখো, একের সাথে এক্স কে গুণ করলে কত হবে? এক্স মাইনাস, আবার দেখো কত রয়েছে এখানে, 4x/5। আবার এখানে দেখো কত রয়েছে? 19। আচ্ছা আবার আমরা লসাগু করব, তাহলে কত হবে দেখো এখানে, 5 আর 5-এর লসাগু কত হবে? 5ই হবে। আচ্ছা তাহলে ওপরে থাকছে কত? ওপরে থাকছে 5y প্লাস এক্স, 5y প্লাস এক্স মাইনাস, আচ্ছা এখানে দেখবে রয়েছে কত? 4x। আবার এখানে দেখবে কত রয়েছে? 19। ঠিক আছে, তাহলে চলো আমরা এবারে আবার কি করব, খুব ভালো করে দেখবে, বিয়োগ করি। তাহলে দেখো খুব ভালো করে এখানে দেখো, এই যে দেখো, প্লাস এক্স আর -4x করলে কত হবে? -3x। আর এখানে দেখো কত রয়েছে? +5y। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। 5 এখানে যেমন আছে থাক, আর এখানে 19 যেমন আছে থাক। তাহলে আশা করি বুঝতে পারলে। এবারে আমি এই সাইডে অঙ্কটাকে করছি। দেখো আমি এবার এই সাইডে অঙ্কটাকে করছি। তাহলে এখানে আমরা কি করব, এইটা যেমন আছে আগে দেখে দেখে টুকবো। কি রয়েছে? বা বলে দেখো আমি এখানে লিখবো -3x +5y। আচ্ছা এবারে দেখো এই যে পাঁচ, পাঁচটা কি রয়েছে? ভাগ, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে 19-এর সাথে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি কত? -3x +5y। তাহলে 5 আর 19 গুণ করব, 5×9 = 45, 5 হাতে রয়েছে 4, 5 × 5 আর 4 = 9। তাহলে এই হলো আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আমি দেখো 2 নম্বর সমীকরণটাকে এইরকম ভাবে লিখছি, এই হলো আমাদের কি, 2 নম্বর সমীকরণ। এবারে কি করতে হবে? সমান করতে হবে দুজনকেই। কি করে করব? দেখো এইখানে কত রয়েছে? এখানে দেখো রয়েছে শুধু এক্স, আর এখানে দেখো রয়েছে 3x। তাহলে আমি খুব ভালো করে দেখবে, এখানে তো কোনো সংখ্যা নেই, তার মানে কত রয়েছে? এক। তাহলে এই এক দিয়ে আমি কাকে গুণ করব? এইখানে গুণ করব, এক। আর এই যে তিন, সেই তিন দিয়ে আমি এই জায়গাটাতে গুণ করব, তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। তাহলে আমরা এখানে এবারে কি লিখবো, খুব ভালো করে দেখবে, যে 1 নম্বরকে 3 দিয়ে, আমি দেখো এখানে লিখে রাখছি, 1 নংকে 3 দিয়ে, এবং 1 নম্বরকে 3 দিয়ে, এবং 2 নম্বরকে, 2 নংকে, 2 নম্বরকে কত দিয়ে গুণ করব? 1 দিয়ে, 1 দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 1 নম্বরকে কি দিয়ে গুণ করব? 3 দিয়ে। দেখি গুণ করে কত হচ্ছে। আমি ওপরের এই অংশগুলোকে মুছে দিচ্ছি। ঠিক আছে, মুছে দিচ্ছি। তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো আমি 1 নম্বরকে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে আমি যদি এইটাকে গুণ করি তাহলে কত হবে? হবে 3x। 3 দিয়ে আমি যদি এই y কে গুণ করি তাহলে কি হবে? 3y। 3 দিয়ে যদি 75 কে গুণ করি তাহলে কত হবে? 3 5 15, 5 হাতে রয়েছে 1, 21 আর 22, 225। আচ্ছা 1 দিয়ে আমি 3x কে গুণ করলে কি পাবো? -3x যেমন আছে আছে। 1 দিয়ে 5y কে গুণ করলে কত পাবো? +5y যেমন আছে আছে। 1 দিয়ে 95 কে গুণ করলে কত পাবো? 95 যেমন আছে আছে। আচ্ছা এবারে আমি পুরোটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ? 1 নাম্বার সমীকরণটা কিন্তু তোমরা একটু মুখস্থ রাখবে বা একটু দাগ দিয়ে রাখবে 1 নাম্বার সমীকরণটা, কারণ আমি এখানে y এর মানটা 1 নম্বরে গিয়ে বসাবো। আমি কিন্তু 1 নম্বরে মান বসাবো, বারবার বলে দিচ্ছি, হ্যাঁ? 1 নাম্বার সমীকরণটা যদি না থাকে, মনে না থাকে, আমারও যদি মনে না থাকে, আমি সাইডে একটা জায়গায় লিখে রাখলাম, হ্যাঁ? এইটা হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। এখানেই কিন্তু আমি মান বসাবো যা বসানোর। তাহলে
দেখি এবারে মান বসালে কত হচ্ছে। আহ, দেখো এখানে, তাহলে আমরা কেটে দিই, এই দেখো +3x -3x কাটবে, তাহলে +5y আর -3y তে কি হবে, +2y। ঠিক আছে, আচ্ছা এটাকে এবারে যোগ করি। 5 আর 5 10 শূন্য, হাতে কত রয়েছে 1, 10 12, আবার হাতে রয়েছে 1, এখানে কত হচ্ছে 320। এবার আমি দুইটাকে এই সাইডে পাঠাবো, দুইটা কি রয়েছে দেখো এখানে গুণ, এই সাইডে পাঠিয়ে দেবো দুইটা। তাহলে ওয়াই ইজুকাল টু কত হচ্ছে, 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে কত 160, তাই না? তাহলে ওয়াই মানে আমি কি ধরে নিয়েছিলাম, ওয়াই মানে আমি ধরে নিয়েছিলাম একদম অঙ্কের প্রথম লাইনে তোমরা যদি দেখো ছন্দা দেবী কত ভোট পেয়েছে। তাহলে দেখো আমি কিন্তু পেয়ে গেলাম যে ছন্দা দেবী কত ভোট পেয়েছে। ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল, ছন্দা দেবী এই ভোটটা পেয়েছে। এবার ওয়াই এর মানকে আমি কোথায় বসাবো, 1 নম্বরে বসাবো। 1 নম্বরটা মনে আছে তো, এখানে আমি বসাবো। তাহলে আমি লিখে রাখি, হ্যাঁ, ওয়াই এর মান 1 নম্বরে, 1 নংয়ে বসিয়ে পাই। ঠিক আছে, বসিয়ে পাই বলে দেখো আমি লিখে রাখছি, 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে চলো 1 নম্বরে এবার আমি বসাবো। উম, দেখো 1 নম্বরে বসাবো। 1 নম্বরে দেখো সমীকরণটা দেখবে কি লেখা রয়েছে, এই যে x - y সমান সমান 75। তাহলে লিখে ফেলি x - y সমান সমান কি 75। তাহলে এক্স এর জায়গাতে এক্স, মাইনাস ওয়াই এর জায়গাতে কি লিখবে, এই দেখো ওয়াই মানে 160। ঠিক আছে, এবারে -160কে আমি সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, পাঠালে কি হয়ে যাবে, +160 হয়ে যাবে। তাহলে এক্স ইজুকাল টু কত হচ্ছে দেখি, 5, 6 এর সাথে 13 3 হাতে রয়েছে 1, 2, 235। তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ, বোঝা গেল? তাহলে এইটা হলো কার প্রাপ্ত ভোট, এইটা হলো ছন্দা দেবী। ছন্দা দেবী পেয়েছে কত ভোট, তোমরা উত্তর লিখবে। ছন্দা দেবী পেয়েছে কত ভোট, ছন্দা দেবী পেয়েছে কিন্তু 160খানা ভোট। আর এই যে অখিল বাবু পেয়েছে এই ভোটটা, এই ভোটটাকে পেয়েছে অখিল বাবু। ঠিক আছে, তোমরা উত্তর লিখে নেবে, আমি আর লিখছি না। অখিল বাবু পেয়েছেন, তোমরা উত্তর লিখবে, অখিল বাবু পেয়েছে 235টি ভোট, আর ছন্দা দেবী পেয়েছে 160টি ভোট। বোঝা গেল, হয়ে গেল, অঙ্কটা শেষ। আচ্ছা এবারে দেখো আমরা করব কত দাগের অঙ্কটা, 10-এর দাগের অঙ্কটা। তো দেখো 10-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, 10-এর দাগের অঙ্কে বলে দিয়েছে রফিকদের আয়তক্ষেত্রকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সহসমীকরণ গঠন করে রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করি। আচ্ছা এখানে দেখবে কি বলে দিয়েছে, একটা আয়তকার মেঝে রয়েছে। আচ্ছা আয়তকার মেঝে দেখতে কেমন হয়, আয়তক্ষেত্র দেখতে হয় এই রকম ধরনের। ঠিক আছে, এইটাকে আমরা বলি কি দৈর্ঘ্য, এটাকে আমরা বলি প্রস্থ। আমাদের কাছে জানতে চেয়েছে দৈর্ঘ্য কত প্রস্থ কত। দৈর্ঘ্য কত আমি জানি না, ধরে নেব এক্স। ঠিক আছে, প্রস্থ কত তাও আমি জানি না, ধরে নেব কি ওয়াই। মানে এইগুলোর মান আমি তো জানি না, আমি ধরে নিচ্ছি ওয়াই করে। তাহলে সেটাকেই আগে আমরা লিখবো, যে মনে করি দৈর্ঘ্য হলো, আচ্ছা এখানকার এককগুলো কি রয়েছে সব মিটার। তাহলে প্রথমেই আমরা কি লিখবো, মনে করি দৈর্ঘ্য, কি লিখবো, মনে করি দৈর্ঘ্য এক্স মিটার। ঠিক আছে, মনে করি দৈর্ঘ্য এক্স মিটার। প্রস্থ কত, প্রস্থ খুব ভালো করে দেখবে, প্রস্থ হলো কিন্তু ওয়াই মিটার, প্রস্থ হলো ওয়াই মিটার। ঠিক আছে, বোঝা গেল, দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার। এইবারে আমরা লিখব কি প্রথম শর্তানুসারে, এবং তোমরা কিন্তু বইতে অবশ্যই দাগ দেবে। তাহলে দেখো আমি এই লিখলাম প্রথম শর্তানুসারে, এইবারে তোমরা কিন্তু বইয়ে দাগ দাও। দেখো বইতে কি বলে দিয়েছে, বইতে বলে দিয়েছে আয়তক্ষেত্রের মেঝের দৈর্ঘ্য 2 মিটার ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে। তাহলে দেখো দৈর্ঘ্যকে 3 মিটার বৃদ্ধি করতে বলছে। তাহলে তোমরাই বলো, দৈর্ঘ্য রয়েছে কত এক্স, তাকে যদি আমি 3 বৃদ্ধি করি তাহলে x+3 হবে। তাহলে এই হলো আমি আমি কি করলাম, দৈর্ঘ্যকে 3 মিটার বৃদ্ধি করলাম। তারপরে দেখো কি বলে দিয়েছে, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করা হলো, প্রস্থ কত, এই দেখো প্রস্থ হলো ওয়াই, তাকেও কত বৃদ্ধি করতে বলেছে, আচ্ছা সরি এখানে দেখো দৈর্ঘ্যকে 2 মিটার বৃদ্ধি করতে বলেছে, দৈর্ঘ্যকে বলেছে 2 মিটার বৃদ্ধি করতে, দৈর্ঘ্য দেখো কত রয়েছে এক্স, তাকে আমি 2 বৃদ্ধি করলাম মানে যোগ চিহ্ন দিলাম। প্রস্থকে 3 বৃদ্ধি করতে বলেছে, দেখো প্রস্থ কত ওয়াই, তাকে 3 বৃদ্ধি করে দিলাম মানে যোগ করে দিলাম।
করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়। ক্ষেত্রফল মানে আমরা কি জানি? ক্ষেত্রফল বের করবার নিয়ম আমরা কি জানি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। করলেই আমরা পেয়ে যাই ক্ষেত্রফল। তাহলে এখানে দৈর্ঘ্য কত? দেখো দৈর্ঘ্য হলো এক্স, প্রস্থ কত? প্রস্থ হলো কত? এই দেখো ওয়াই, গুণ করলে হবে এক্স ওয়াই। তাহলে বলেছে ক্ষেত্রফল কত? এক্স ওয়াই। তাহলে এই হলো ক্ষেত্রফল। কি বলেছে? ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধি মানে যোগ করব, কত যোগ করব? 75। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। আচ্ছা আমি এক্সটাকে একটু দূরে সরিয়ে লিখছি, হ্যাঁ এখানে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। আবার আমি আরেকবার যদি বলি, যে লাইনটায় তোমরা দাগ দিয়েছো সেই লাইনটা ধরে ধরে আমি বলছি। দেখো বলে দিয়েছে দৈর্ঘ্যকে 2 মিটার বৃদ্ধি করলে, এই হলো দৈর্ঘ্য এক্স, তাকে 2 মিটার বৃদ্ধি করলাম, ঠিক আছে। প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে, এই দেখো প্রস্থ মানে ওয়াই, তাকে 3 মিটার বৃদ্ধি করলাম মানে যোগ করলাম। বলেছে 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল, এটা হলো ক্ষেত্রফল। কেন এটা ক্ষেত্রফল সেটা বললাম। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এইটা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল 75 বৃদ্ধি পায়, তাহলে এই দেখো 75কে যোগ করেছি। আশা করি বুঝতে পারলে। চলো এবারে এটাকে না আমরা একটু বেশ ভদ্র সভ্য একটা সমীকরণে পরিণত করব। কিরকম ভাবে করব দেখো, প্রথমে আমি এক্স দিয়ে একবার এখানে গুণ করবো। এক্স দিয়ে ওয়াই কে গুণ করলে কি হবে? এক্স ওয়াই। এক্স দিয়ে 3কে গুণ করলে কত হবে? হবে কিন্তু 3y। সরি, এক্স দিয়ে 3কে গুণ করলে হবে 3x, ঠিক আছে। আচ্ছা, এবারে +2 দিয়ে আমি যদি ওয়াই কে গুণ করি কি হবে? +2y। 2 দিয়ে 3কে গুণ করলে কত হবে? 6। এখানে দেখো কি রয়েছে? এক্স ওয়াই প্লাস 75। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবারে আমি কি করব? এক্স ওয়াইটাকে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, আর এই +6টাকে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো, আর এই অংশটাকে রেখে দেবো এখানে। 3x + 2y-কে এই সাইডে রাখবো, রেখে এইদিকে দেখো কি রয়েছে? এমনিতেই রয়েছে এক্স ওয়াই। তাছাড়া আমি যদি এই এক্স ওয়াইটাকে এদিকে পাঠাই তাহলে কি হবে? -এক্স ওয়াই। এখানে দেখো এমনিতেই রয়েছে +75, +6কে আমি এই সাইডে পাঠালে কি হবে? +6কে এই সাইডে পাঠালে হবে -6। তাহলে চলো কি কি পাচ্ছি আমরা। এইটা যেমন আছে আছে। তাহলে এক্স ওয়াই কাটবে, 75 থেকে 6 বিয়োগ করলে আমরা কত পাবো? 69। তাহলে এই হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। বোঝা গেল? এইবারে আমরা চলে যাব কিসের? 2 নম্বর সমীকরণে, মানে যেটাকে আমরা দ্বিতীয় শর্তানুসারে বলি। তাহলে এবারে দেখো আমি এখানে লিখবো কি? দ্বিতীয় শর্তানুসারে। দ্বিতীয় শর্তানুসারে বলে দেখো আমি এখানে এবারে লিখবো, ঠিক আছে। চলো এবারে দ্বিতীয় শর্তানুসারেতে কি বলেছে আবার তোমরা কিন্তু দাগ দেবে। দেখো বলে দিয়েছে কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস আর প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে, দেখো দৈর্ঘ্য কত জানি আমরা? এক্স, তাকে 2 মিটার হ্রাস মানে দুইকে কি করব? বিয়োগ করব। তাহলে এই দেখো দৈর্ঘ্যকে 2 মিটার হ্রাস আর প্রস্থকে কি বলছে? 3 মিটার বৃদ্ধি। বৃদ্ধি মানে যোগ, 3 বৃদ্ধি করলাম। তাহলে দেখো দৈর্ঘ্যকে 2 মিটার হ্রাস আর প্রস্থকে 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল, এই যে দেখো ক্ষেত্রফল মানে কি বললাম আমি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থকে বলে, যেটা আমি পেয়েছি এক্স ওয়াই। তাহলে এই হলো ক্ষেত্রফল। কি বলেছে? 15 বর্গমিটার বৃদ্ধি পায়। আবার বৃদ্ধি মানে যোগ চিহ্ন, 15। আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা আবার এখান থেকে যোগ বিয়োগ করবো। আমি এখানে বা বলে দেখো লিখছি। এক্স দিয়ে ওয়াই কে গুণ করব, করলে কি হবে? এক্স ওয়াই। আচ্ছা, এক্স দিয়ে 3কে গুণ করব, করলে কত হবে? 3y, ঠিক আছে। আচ্ছা এবারে -2 দিয়ে ওয়াই কে গুণ করলে কি হবে? -2y। 2 দিয়ে 3কে গুণ করলে কত হবে? হবে কিন্তু -6। আর এখানে দেখো এক্স ওয়াই +15 যেমন আছে আছে। বুঝতে পারলে? চলো এবার আমি এই অংশটাকে এই দিকেই রাখবো, রেখে এই এক্স ওয়াই আর -6কে না সমান চিহ্নের এই সাইডে পাঠাবো। কেমন হবে দেখি তাহলে পাঠালে? দেখো এখানে কি রয়েছে। আচ্ছা এই অংশটাকে না আমি মুছে দিয়ে ওপরে করছি, খুব ভালো করে দেখবে। আমি এবার মুছে দিয়ে ওপরের সাইডে করছি। তো আমি এই সাইডে করছি, দেখো এইগুলোর তো আর কোনো কাজ নেই সেরকম। আমি এবার এই সাইডে করছি, খুব ভালো করে দেখবে। দেখো দেখো আমি এক্স ওয়াইকে না সমান চিহ্নের এই দিকে পাঠাবো, আর শুধুমাত্র এই অংশটাকে রেখে দেবো। কাকে রেখে দেবো আমি? 3y - 2y, সরি 3। আচ্ছা তাহলে দেখো এখানে এক্স দিয়ে 3কে গুণ করলে হবে কিন্তু মনে রাখবে 3x হবে, ঠিক আছে। এখানে হবে কিন্তু 3x। 3 দিয়ে এই যে
খুব ভালো করে দেখবে। এই যে এক্স দিয়ে আমি যদি 3 কে গুণ করি, এক্স দিয়ে আমি যদি 3 কে গুণ করি, এখানে 3x হবে। আমি ভুল করে 3y লিখে ফেলেছিলাম, 3x হবে। তাহলে এখানে দেখো আমি লিখছি কি, লিখছি কিন্তু 3x। আচ্ছা, -2y যেমন আছে আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি কি করব, এই দিকে দেখো কি লেখা রয়েছে, এক্স ওয়াই। খুব ভালো করে দেখবে, এই এক্স ওয়াই সমান চিহ্নের এই সাইডে গেলে হবে কি -xy, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া এখানে দেখো কত রয়েছে, +15, ঠিক আছে। -6 সমান চিহ্নের এই সাইডে চলে গেলে হবে +6। তাহলে দেখো এখানে থাকছে কত, 3x - 2y, ঠিক আছে। এক্স ওয়াই কাটবে, 15 আর 6 যোগ করলে কত হবে, 21। এই হলো আমাদের 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। 2 নম্বর সমীকরণ। এবারে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো 2 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণে কিন্তু এইগুলো মিলেই গেছে, দেখো। এই যে দেখো 3x টু ওয়াই, দেখো এমনিতেই মিলে যাওয়া। তাহলে যেহেতু মিলে গেছে, তাহলে আর আমাকে 1 নম্বর সমীকরণকে কি দিয়ে গুণ করব না করবো এসবের চাপ নিতে হবে না। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে দেখবে কি লেখা রয়েছে, 3x + 2y কত, 69। আর 2 নম্বরে দেখো কি লেখা রয়েছে, 3x - 2y কত, 21। তাহলে কি কি কাটবে, +2y - 2y, 3 আর 3x যোগ করলে হবে 6x। আবার এখানেও যোগ করব, তাহলে কত হবে, হবে কিন্তু এখানে 90 হবে, তাই না। যোগ করলে হবে কত, 90 হবে। আচ্ছা, 6টা রয়েছে গুণ, এই সাইডে পাঠিয়ে দেবো। 90কে ভাগ করাবো 6 দিয়ে, তাহলে 90কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 6×15=90, ঠিক আছে। তাহলে আমরা এক্স এর মান কত পেলাম, পেলাম কিন্তু 15। তাহলে আশা করি তোমরা বুঝে গেলে। তাহলে আমরা এক্স এর মান দেখো কত পেলাম, 15। এবার এই এক্স এর মানকে যে কোনো সমীকরণে বসাতে পারো। তুমি চাইলে একেও বসাতে পারো, আবার তুমি চাইলে এখানে 2-এও বসাতে পারো। তো আমি 2 নম্বরে বসাবো, ঠিক আছে। তো সেই জন্য আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো যে এক্স এর মান 2 নম্বরে বসিয়ে পাই। তাহলে আমি এখানে লিখবো এক্স এর মান 2 নম্বরে বসিয়ে 2 নম্বরে বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে 2 নম্বর সমীকরণে দেখবে কি লেখা রয়েছে, দেখবে লেখা রয়েছে 3x - 2y, দেখবে লেখা রয়েছে 3x - 2y কত, 21, তাই তো। তাহলে দেখবে 3। আচ্ছা, এখানে দেখবে এক্স এর জায়গাতে আমরা কত বসাবো, এই দেখো এক্স এর জায়গাতে বসাবো 15। 15 বসাবো, এখানে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে আমি গুণ চিহ্ন দেব, -2y 21। আবার দেখো আমি এই অংশটাকে এবার পুরোটাকে মুছে দিচ্ছি, এর তো আর কোনো কাজ নেই, ঠিক আছে। তাহলে 3 আর 15 গুণ করলে কত, 45, -2y কত, 21। এবার 45কে আমি এই সাইডে নিয়ে যাই, কত হবে দেখি, -45। তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি, খুব ভালো করে কিন্তু দেখবে, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2। যেহেতু 45 বড়, তার আগে মাইনাস আছে বলে মাইনাস বসাবো, দুদিক থেকে মাইনাস মাইনাস কাটবো। 2টা রয়েছে গুণ, তাই না, 2টা গুণ রয়েছে। তাহলে আমরা 2টাকে এই সাইডে নিয়ে যাব, নিয়ে গেলে কি হবে, ভাগ, 2 দিয়ে ভাগ। তাহলে 2 × 1 = 2, 24কে ভাগ করলে কত হবে, 12। তাহলে y কত হচ্ছে, হচ্ছে কিন্তু 12। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এর মান কত পেলাম, 12, আর এর মান কত পেলাম, 15। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ কত কত, দৈর্ঘ্য মানে আমি কি ধরে নিয়েছিলাম, দৈর্ঘ্য মানে কিন্তু আমি ধরে নিয়েছিলাম এক্স, যেটা আমরা পেয়েছি 15। তাহলে আমরা এরকম ভাবে উত্তর লিখবো, অতএব, বা উত্তর বলে এরকম ভাবে লিখবো, দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, এক্স ধরে নিয়েছিলাম। তাহলে দৈর্ঘ্য আমি কি লিখবো, 15 মিটার, ঠিক আছে। দৈর্ঘ্য 15 মিটার, আর প্রস্থ, প্রস্থ কত মিটার হবে, প্রস্থ এই যে ওয়াই ধরে নিয়েছিলাম, যেটা হলো কত, 12 মিটার। বোঝা গেল, হয়ে গেল, অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব কতর দাগ, 11 দাগের অঙ্কটা। তো দেখো 11 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, দেখো 11 দাগের অঙ্কতে বলে দিয়েছে, আমার বন্ধু মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3 আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। ঈশান মেরিকে বলল তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। সহ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি কার কাছে কত টাকা রয়েছে। তাহলে দুজন রয়েছে আমার, দুটো বন্ধু, একটা মেরি আর একটা ঈশান। কার কাছে কত টাকা রয়েছে সেটাই আমি জানি না,
বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমেই লিখবো মনে করি মেরি মেরির কাছে আছে, মেরির কাছে রয়েছে কত টাকা? মেরির কাছে রয়েছে, যেহেতু আমি জানি না, তাহলে আমি ধরে নেব কি এক্স টাকা। মেরির কাছে রয়েছে এক্স টাকা। আর আরেকজনের নাম কি ঈশান, তাই তো? ঈশান। তাহলে আমরা লিখবো ঈশানের কাছে রয়েছে কত টাকা আমি জানি না, আমি ধরে নিচ্ছি ওয়াই টাকা। এইবারে আমি তাহলে এবার কি লিখবো? প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে সেখানে দেখি কি বলে দিয়েছে। প্রথম শর্তানুসারেতে খুব ভালো করে কিন্তু দেখবে, আমি যে জায়গাটায় দাগ দিতে বলবো সেই জায়গাটাতে কিন্তু তোমরা অবশ্যই দাগ দেবে। দেখো, বলে দিয়েছে দাগ দেবে এই জায়গাটাতে, মেরি ঈশানকে বলছে, মেরি, ঠিক আছে? দেখো, মেরি এম বলে লিখছি, আর ঈশানকে আই বলে দেখো আমি লিখছি, ঠিক আছে? তাহলে মেরি ঈশানকে কি বলছে? মেরির কাছে আছে কত টাকা? এক্স টাকা। মেরির কাছে রয়েছে এক্স টাকা, ঈশানের কাছে রয়েছে ওয়াই টাকা। এবার মেরি ঈশানকে কি বলছে? বলছে তোমার টাকার 1/3 আমায় দাও। মেরি বলছে, মেরির কাছে এমনিতেই রয়েছে কত? এক্স টাকা। তাও আবার মেরি চাইছে ঈশানের কাছে কত টাকা চাইছে? ঈশানের যে টাকাটা রয়েছে তার 1/3, তাই তো? তার 1/3 মানে কত? এক আর ওয়াই কে গুণ করলে y/3। বোঝা গেল? তাহলে মেরি ঈশানের কাছে চাইছে, ঈশানের কাছে রয়েছে ওয়াই, তার 1/3 মানে y/3 টাকা চেয়ে যদি নিয়েও নেয়, তাহলে এবারে মেরির কত টাকা হবে? মেরির ছিল এত টাকা, ঈশানের থেকে নিল y/3। তাহলে মোট তাহলে এখন মেরির কাছে কত টাকা হলো বের করতে গেলে আমি কি করব? যোগ করব, তাই না? তাহলে আশা করি বুঝতে পারলে, মেরির কাছে ছিল এক্স, ঈশানের থেকে নিল, ঈশানের যে টাকা তার 1/3 মানে y/3, ঈশানের টাকার 1/3। তাহলে মেরির কাছে এখন রয়েছে মোট এই টাকাটা। আর বইয়ে বলে দিয়েছে মেরির কাছে এখন কত টাকা রয়েছে, বলে দিয়েছে মেরির কাছে এখন রয়েছে 200 টাকা। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। আচ্ছা চলো, এইবারে আমরা কি করব? চলে যাব দ্বিতীয় শর্তানুসারেতে, দেখি দ্বিতীয় শর্তানুসারেতে কি বলছে। দ্বিতীয় শর্তানুসারে এইবারে যে লাইনটাই আমি তোমাদের দাগ দিতে বলবো খুব ভালো করে কিন্তু তোমরা দাগ দেবে। দেখো, এইবারে দাগ দেবে, কি বলে দিয়েছে। এবারে এতক্ষণ কি ছিল? মেরি ঈশানের থেকে চেয়ে নিচ্ছিল, তাই তো? মেরি ঈশানের থেকে চেয়ে নিচ্ছিল। এইবারে ঈশান মেরির থেকে চাইছে, ঈশান মেরির থেকে চাইছে। ঈশানের কাছে রয়েছে কত টাকা? ঈশানের কাছে রয়েছে, দেখো তোমরা জানোই তো, ঈশানের কাছে রয়েছে ওয়াই টাকা, ঠিক আছে? ওয়াই টাকা। এবার ঈশান বলছে যে মেরি তুই আমাকে তোর টাকার 1/2 মানে অর্ধেকটা আমায় দিয়ে দে। বোঝা গেল? তাহলে এবার ঈশান কি বলছে, যে মেরি তোর যে টাকাটা রয়েছে না এক্স, তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তাই না? সেটা তুই আমায় দিয়ে দে, বা এরকম ভাবেও বলতে পারো, যে বলছে ঈশান বলছে মেরি তোর যে টাকাটা রয়েছে এক্স তার 1/2 অংশ, অর্ধেক মানে গুণ করলে এক্স আর 2 বসে যাবে, তাহলে এই টাকাটা তুই আমায় দিয়ে দে। তাহলে যদি এরকম ভাবে সত্যি ঈশান মেরির যে টাকা তার অর্ধেক নিজের কাছে নিয়ে চলে আসতে পারে, তাহলে ঈশানের টাকার পরিমাণ কত হবে? ঈশানের এমনিতেই রয়েছে ওয়াই, আরও যদি মেরির থেকে অর্ধেক নিয়ে নেয় মানে x/2 নিয়ে নেয়, তাহলে এখন ঈশানের মোট টাকার পরিমাণ কত হবে বের করতে গেলে কি করব? যোগ করব। আর বইয়ে বলে দিয়েছে কত হবে, বইয়ে দেখো বলে দিয়েছে কিন্তু, খুব ভালো করে দেখবে, বইয়ে বলে দিয়েছে 200 টাকা হবে, ঠিক আছে? এইবারে আমাদেরকে কি করতে হবে, এই যে সমীকরণগুলো রয়েছে এগুলোকে আমাদের একটু ঠিকঠাক বানাতে হবে, একটু জাস্ট ভদ্রসভ্য বানাতে হবে, ঠিক আছে? একটু ভালো বানাতে হবে। তাহলে আমরা কিরকম ভাবে বানাবো দেখো, আমি এখানেই বানিয়ে নিচ্ছি। দেখো এর নিচে কিছু নেই মানে এক, তাহলে দেখো 3 আর 1-এর লসাগু কত? 3 হবে। আর দেখো 3-এর সাথে আমি যদি এক্স কে গুণ করি তাহলে কত হবে? হবে 3x। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে একটু মুছে নিচে করে লিখছি, হ্যাঁ? যেটা দেখবে রয়েছে ওয়াই প্লাস x/2 সমান সমান 200 রয়েছে, সেটাকে আমি একটু নিচে করে লিখছি। আচ্ছা 3-এর সঙ্গে x গুণ করলে কত হবে? 3x। একের সঙ্গে y গুণ করলে কত হবে? হবে কিন্তু y, ঠিক আছে? এখানে 200 যেমন আছে আছে, আমি এবার এই সাইডে যদি লিখি তাহলে কত হচ্ছে? দেখো 3টা ভাগ রয়েছে, এই সাইডে গেলে গুণ হয়ে যাবে, তার মানে হচ্ছে কত? 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 200-র সাথে গুণ হলে কত হবে? 600 হবে। এইটা হলো আমাদের কি 1 নাম্বার সমীকরণ।
ঠিক আছে, 1 নম্বর সমীকরণ। এবারে আমি যদি এইটা করি, এর নিচে কিছু নেই মানে কি 1, তাহলে লসাগু কত হচ্ছে? 1 আর 2 এর লসাগু কত? 2। আচ্ছা, গুণ করছি 2y, 2y হবে। 1 এর সঙ্গে x গুণ করলে কত হবে? x হবে। ইকুয়াল টু কত? 200। আচ্ছা, এবারে আমি একটু ঘুরিয়ে লিখছি। এই x টাকে আমি আগে লিখলাম, 2y টাকে তার পরে লিখছি। ঠিক আছে? আচ্ছা, এই যে 2 টা কি রয়েছে? ভাগ। এই সাইডে গেলে গুণ হয়ে যাবে। কত হবে? 400 হয়ে যাবে। বোঝা গেল? এই হলো আমাদের 2 নম্বর সমীকরণ। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এইবারে তোমরাই বলো আমরা কি করব? দেখো, খুব ভালো করে দেখবে। দেখো, এইখানে 1 নম্বর সমীকরণে দেখো x এর সাথে কত রয়েছে? 3। আর এখানে দেখো x এর সাথে কিচ্ছু নেই মানে কত রয়েছে? 1। তাহলে আমি এইটাকে গুণ করব কত দিয়ে? 3 দিয়ে। আর এইটাকে গুণ করব কত দিয়ে? এখানে যেহেতু 1 রয়েছে, আমি 1 দিয়ে গুণ করব, তাই না? তাহলে আমাদেরকে এখানে কি লিখবো? দেখো, আমি যদি এইখানটাতে করি অঙ্কটাকে, তাহলে দেখো আমরা লিখব 1 নম্বরকে 1 নম্বরকে 1 দিয়ে এবং 1 নম্বরকে 1 দিয়ে এবং 2 নম্বরকে 3 দিয়ে। 2 নংকে 3 দিয়ে গুণ করে পাই। গুণ করে পাই। তাহলে আশা করি বুঝতে পারলে। গুণ করে পাই। আচ্ছা, এবারে আমি উপরের অংশগুলো মুছে দিই, আর এদের কোনো কাজ নেই। ঠিক আছে? এবার আমি ডাইরেক্ট অঙ্কতে চলে আসি। এগুলোকে আমি মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, এবারে আমি 1 নম্বরকে কি দিয়ে গুণ করব? 1 দিয়ে। তাহলে 1 দিয়ে 3x কে গুণ করলে কত হবে? 3x। আচ্ছা, 1 দিয়ে y কে গুণ করলে কত হবে? y। 1 দিয়ে 600 কে গুণ করলে হবে 600। আচ্ছা, এবারে 3 দিয়ে গুণ করব 1x কে। গুণ করলে হবে কত? 3x। 3 দিয়ে 2y কে গুণ করলে কত হবে? 6y। আচ্ছা, 3 দিয়ে 400 কে গুণ করলে কত হবে? 1200। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা চিহ্ন চেঞ্জ করব। মাইনাস, এখানে প্লাস রয়েছে, করব মাইনাস, আবার এখানে করব মাইনাস। কাটাকুটি করে দিই। তাহলে দেখো, এই যে প্লাস 3x মাইনাস 3x কাটবো। মাইনাস 6y আর প্লাস ওয়াই, তাহলে হবে কত? মাইনাস 5y। আচ্ছা, এখানে দেখো 600 থেকে 1200 কে বিয়োগ করলে পাবো মাইনাস 600। দুদিক থেকে কি কি কাটবো? মাইনাস মাইনাস কাটবো। আবার আমি এই অংশটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে? এবারে দেখো, 5টা কি রয়েছে? এখানে গুণ রয়েছে। এই সাইডে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 600 ভাগ কত? 5 করলে কত হবে? হবে কিন্তু দেখো, 5 একে 5, 5 বারং 60, আর শূন্য বসে যাবে 120। ঠিক আছে? এবার y এর মানকে তুমি যে কোনো সমীকরণে বসাতে পারো, y এর মানকে। তাহলে আমি লিখবো y এর মান কত নম্বরে বসানো যায়? দেখি 2 নম্বরে বসাই। ঠিক আছে? y এর মান 2 নম্বরে বসিয়ে পাই। 2 নংয়ে বসিয়ে 2 নম্বরে বসিয়ে পাই। তাহলে দেখি 2 নম্বরে বসালে কত হবে? তাহলে দেখো 2 নম্বরে দেখো কি লেখা রয়েছে? এই যে দেখো 2 নম্বরে লেখাই রয়েছে, এই যে x প্লাস 2y। দেখো, x প্লাস 2y ইজ ইকুয়াল টু কত লেখা রয়েছে? 400। তাহলে দেখো, আমরা কি করব? x প্লাস 2, কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, y এর জায়গাতে কত বসাবো? 120 ইজ ইকুয়াল টু, দেখবে এখানে কত লেখা রয়েছে? 400। তাহলে x প্লাস 2 গুণ 120 কত হবে? এইটা হবে। আশা করি বুঝতে পারলে। চলো, এইবারে আমরা এই অংশগুলোকে মুছে দেবো। ঠিক আছে? তাহলে এবারে 240কে ওই সাইডে নিয়ে চলে যাই, ব্যাস অঙ্ক শেষ হয়ে যাবে। প্লাস 240 এই সাইডে চলে গেলে কি হবে? মাইনাস 240। তাহলে এখানে আমরা কত পাবো? 400 থেকে আমি যদি প্রথমে 200 বিয়োগ করি, 200, 160 পাবো, তাই না? বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে আমাদের উত্তর লিখতে হবে। তাহলে বলে দিয়েছে, দেখো এক্স মানে আমি কি ধরে নিয়েছিলাম? এক্স মানে আমি, দেখবে প্রথমেই যার নাম ছিল মেরি, তাহলে মেরি কত টাকা পাচ্ছে? মেরি মানে হলো 160 টাকা রয়েছে মেরির কাছে। ঠিক আছে? তাহলে উত্তরে আমি এরকম ভাবে লিখবো, মেরির অর্থের পরিমাণ। মেরির অর্থের পরিমাণ। তাহলে মেরি মানে আমি কি ধরে নিয়েছিলাম? এক্স, তাই না? মেরি মানে আমি ধরে নিয়েছিলাম এক্স। সেটা কত? 160 টাকা। আর আরেকজনের নাম কি? ঈশান। ঠিক আছে? তাহলে আমি লিখবো কি, ঈশানের অর্থের পরিমাণ কত? ওয়াই। যেটা কত? ওয়াই মানে 120 টাকা। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে?
আচ্ছা, এবারে দেখো আমরা করব আজকের ভিডিওর লাস্ট অঙ্ক, এবং সেটা হলো কিন্তু 12 দাগের অঙ্কটা। তো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে 12 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে। বলে দিয়েছে আজ দাদা ও তার কিছু বন্ধু একসাথে মেলায় যাবে। ঠিক আছে, তাই কতজন বন্ধু যাবে আমি জানি না। তারপরে দেখো বলে দিয়েছে তাই আমার দাদু তাদের কিছু টাকা সমান ভাগে ভাগ করে দিলেন। কত টাকা ভাগ করে দিয়েছে জানি না, মানে মোট যে কত টাকা দিয়েছে আমি জানি না। হতে পারে 100 টাকা সবাইকে ভাগ করে দিয়েছে, সেটা যে 100 দিয়েছে না 200 দিয়েছে আমি জানি না, যাই হোক কিছু টাকা ভাগ করে দিয়েছে। এবারে দেখো বলে দিয়েছে দেখছি যদি দুজন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা পেত, আবার যদি তিনজন বন্ধু বেশি থাকতো তবে 12 টাকা পেত, প্রত্যেকে 12 টাকা পেত। দাদারা কতজন মেলায় গিয়েছিল জানি না, তাহলে আমি ধরে নেব দাদারা এক্স জন মেলায় গিয়েছিল, এবং দাদু মোট কত টাকা ওদের মধ্যে ভাগ করে দিয়েছিল। দাদু মোট কত টাকা দিয়েছিল আমি জানি না, কতজন মেলায় গিয়েছিল জানি না। তাহলে আমি প্রথমেই কি লিখবো? তাহলে আমি দেখো প্রথমেই লিখবো মনে করি কতজন মেলায় গিয়েছিল জানি না, আমি লিখছি মনে করি এক্স জন মেলায় গিয়েছিল, মেলায় গিয়েছিল গিয়েছিল আর দাদু মোট ওয়াই টাকা দিয়েছিল। ঠিক আছে, মোট ওয়াই টাকা দিয়েছিল, এবং বলেছিল এই ওয়াই টাকাটা যেন সবাই মিলে ভাগ করে নেয়। এইবারে দেখো তাহলে প্রথম শর্তানুসারেতে আমরা কি লিখবো? দেখো আমি এখানে লিখছি শর্তানুসারে প্রথম শর্তানুসারেতে আমরা কি লিখবো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো প্রথম লাইন এই দ্বিতীয় লাইনটায় তোমরা দাগ দেবে। বলে দিয়েছে যদি দুজন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে পেত 18 টাকা করে, প্রত্যেকে পেত 18 টাকা করে, যদি দুজন বন্ধু কম থাকতো। আচ্ছা বলো তো বন্ধু এমনিতেই কতজন রয়েছে? বন্ধু এমনিতেই রয়েছে এক্স জন। এবারে যদি দুজন কম থাকতো তার মানে কতজন? এক্স মাইনাস 2 জন, তাই না? এক্স মাইনাস 2 জন। এবং যদি দুজন কম থাকতো মানে কতজন? এক্স মাইনাস 2 জন। তাহলে প্রত্যেকে কত টাকা করে পেতো? যদি দুজন কম থাকতো তাহলে প্রত্যেকে কত টাকা করে পেতো? বলেই দিয়েছে 18 টাকা করে পেতো। তাহলে প্রত্যেকে কত টাকা করে পেতো? বইয়ের মধ্যে দেখবে বলেই দিয়েছে 18 টাকা করে পেতো প্রত্যেকে, মানে একজন পেতো 18 টাকা করে, প্রত্যেকে পেতো 18 টাকা করে। মানে একজন যদি পায় 18 টাকা, তাহলে কতজন বন্ধু রয়েছে দ্বিতীয় লাইন অনুযায়ী, কতজন বন্ধু রয়েছে দ্বিতীয় লাইনে বলেই দিয়েছে যদি বন্ধুর সংখ্যা দুজন কম হতো, আমি ধরে নিয়েছি বন্ধু হলো এক্স জন, আর দ্বিতীয় লাইনে বলেছে বন্ধু যদি দুজন কম হতো মানে এই এতজন এক্স মাইনাস 2 জন। তাহলে এক্স মাইনাস 2 জনে কত টাকা পাবে? একজন যদি পায় 18 টাকা তাহলে এক্স মাইনাস 2 জন মানে কত টাকা হবে? দেখো একজন যদি পায় 18 টাকা তাহলে 10 জন পায় কত টাকা? বের করতে গেলে কি করতে হয়? একজন যদি পায় 18 টাকা তাহলে 10 জনে পাবে কত টাকা? বের করতে গেলে আমরা কি করি? 18 আর 10কে গুণ করি, তাই না? এখানেও ঠিক তেমনই, মানে যেমন হয় 180 টাকা, ঠিক তেমনই এখানে হবে। তাহলে কি করব আমরা? 18-র সাথে এক্স মাইনাস 2কে গুণ করব, তাহলেই পেয়ে যাব মোট টাকাটা। একজনে যদি পায় 18 টাকা তাহলে এতজন পাবে এই টাকা, মানে মোট টাকাটা। বোঝা গেল? মোট টাকাটা তাহলে কত? 18 × x−2। বোঝা গেল? তাহলে মোট টাকা কত? মোট টাকা হলো 18 জন মিলে টোটাল কত টাকা, এই সরি, x−2 জন মিলে টোটাল কত টাকা পাচ্ছে? এই টাকাটা। তাহলে মোট টাকা কত? এক এক জনে যদি পায় 18, তাহলে x−2 জন মিলে কত টাকা পাচ্ছে? 18 × x−2, এই টাকাটা, এটা হলো মোট টাকা। বোঝা গেল? আর অঙ্কের মধ্যে দেখো বলেই দেওয়া রয়েছে মোট টাকাটা কত। দেখো দাদু মোট টাকা দিয়েছে কত? ওয়াই। তাহলে আমি এইখানে লিখলাম কি ওয়াই টাকা, এটাও হলো মোট টাকা, আর এটাও হলো কি মোট টাকা, এটাও হলো মোট টাকা। x−2 জন মিলে পেয়েছে এই মোট টাকাটা, আর আমি ধরে নিয়েছি মোট টাকা কত? ওয়াই। বোঝা গেল? তাহলে দুদিকে দুটো মোট টাকা আমি লিখলাম, আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো, এটা তো তোমরা আশা করি বুঝতে পারলে। আচ্ছা এবারে এই যে সমীকরণটাকে আমি একটু ঠিকঠাক ভালো দেখতে হয় এরকম বানাই। দেখো 18 দিয়ে আমি কি করব? গুণ করব। এক্স কে আর 2কে গুণ করলে কত পাবো? 18 দিয়ে এক্স কে গুণ করলে কত পাবো? 18x। 18 দিয়ে 2কে গুণ করলে কত পাবো? 36 ইজ ইকুয়াল টু কি? ওয়াই। আচ্ছা এবারে আমরা কি করব? 18x যেমন আছে থাক, ওয়াইটাকে এই সাইডে নিয়ে আসবো প্লাস ওয়াই, এপারে চলে আসলে হয়ে যাবে মাইনাস ওয়াই।
-36 এই সাইডে চলে গেলে হবে +36। এই হলো আমার ১ নাম্বার সমীকরণ। বোঝা গেল? এইবারে আমরা করব, এই হলো আমার ১ নাম্বার সমীকরণ। এবারে আমি কি করব? দ্বিতীয় শর্তানুসারে লিখব। দ্বিতীয় শর্তানুসারে বলে আমি লিখব। এইবারে তোমরা দাগ দেবে, যে লাইনটায় আমি দাগ দিতে বলবো। দেখো এখানে বলে দিয়েছে, আবার যদি ৩ জন বন্ধু বেশি থাকতো তাহলে প্রত্যেকে ১২ টাকা করে পেত। প্রত্যেকে কত টাকা করে পেত? প্রত্যেকে মানে কি একেক জনে পেত কত? ১২ টাকা করে। প্রত্যেকে পেত ১২ টাকা করে, মানে একেক জনে পেত ১২ টাকা করে। একজন পেত কত টাকা করে? ১২ টাকা করে। কখন পেত? যদি বন্ধুর সংখ্যা ৩টে আরো বেশি হতো। আমরা জানি বন্ধুর সংখ্যা কত? বন্ধুর সংখ্যা তো আমরা জানি, এই যে দেখো এক্স জন। আরো যদি ৩ জন বেশি হতো মানে এক্স যোগ ৩, এই এতজন যদি মেলায় যেত তাহলে প্রত্যেকে কত করে পেত? ১২ টাকা করে। তাহলে একেক জনই যদি পায় ১২ টাকা, তাহলে এই এতজন মিলে পেয়েছে মোট কত টাকা? তাহলে এই এতজন মিলে পেয়েছে মোট কত টাকা বের করতে গেলে কি করব? ১২র সঙ্গে এই যে এইটাকে আমরা গুণ করে দেব। বোঝা গেল? তাহলে একজন যদি পেয়ে থাকে ১২ টাকা, তাহলে গেছে কতজন? এক্স প্লাস ৩ জন। এই এক্স প্লাস ৩ জন মিলে মোট কত টাকা পেয়েছে? পেয়েছে এই টাকাটা ১২ ইন্টু এক্স প্লাস 3 টাকা। পেয়েছে মোট কত টাকা পেয়েছে? তাহলে ১২ ইন্টু এক্স প্লাস 3 টাকা পেয়েছে। আর আমি ধরে নিয়েছি দাদু মোট কত টাকা দিয়েছে, এই দেখো দাদু মোট দিয়েছে ওয়াই টাকা। বুঝতে পারলে? তাহলে এই দিকেও দেখো লিখেছি মোট টাকা, এদিকেও লিখেছি মোট টাকা। তাহলে চলো আমরা এবার একটু গুণ করে দিই, করে একটু ভালো পরিস্থিতিতে নিয়ে আসি। ১২ দিয়ে গুণ করব, এক্স কে কত হবে? 12x। ১২ দিয়ে ৩ কে গুণ করলে কত হবে? 3x। আর এখানে ওয়াই, ওয়াইটাকে এবার এই সাইডে নিয়ে আসবো। ১২x যেমন আছে আছে, মাইনাস ওয়াই। আচ্ছা সরি, এখানে ১২ দিয়ে আমি যদি ৩ কে গুণ করি ৩৬ হবে, আমি ভুল করে 3x লিখে ফেলেছি। +৩৬ এই সাইডে চলে গেলে -৩৬। এই হলো আমাদের ২ নম্বর সমীকরণ। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। এবারে আমরা যেগুলো করি, যেমন দেখো এখানে দেখো ওয়াই আর ওয়াই না মিলে গেছে। তাহলে আর এখানে যেহেতু ওয়াই ওয়াই মিলে গেছে, এখানে না কিছু দিয়ে গুণ করাকরির দরকার নেই। ঠিক আছে? কিচ্ছু গুণ করার দরকার নেই। এখানে এমনিই ছেড়ে দাও এটাকে। ১ নাম্বার সমীকরণে দেখো কি লেখা রয়েছে? লেখা রয়েছে 18x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত লেখা রয়েছে? ৩৬। আবার দেখো, এই যে দেখো দ্বিতীয় সমীকরণে কি লেখা রয়েছে? ১২x মাইনাস ওয়াই সমান সমান -৩৬। ঠিক আছে? চিহ্ন চেঞ্জ করব। দেখো যেহেতু এখানে মাইনাস আছে আমরা এখানে প্লাস করে নেব। এখানে মাইনাস আছে প্লাস করব। এখানে কি রয়েছে? ১২ এর আগে প্লাস, আমরা করে নেব মাইনাস। তাহলে কি কাটবে দেখো? প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই। 18x থেকে 12x বিয়োগ করলে কত পাবো? 6x। প্লাস ৩৬ আর ৩৬ যোগ করলে কত হবে? ৭২। তাহলে ৬টা দেখো কি রয়েছে? গুণ। এই সাইডে চলে গেলে কি হবে? ভাগ। ৭২কে তুমি ৬ দিয়ে ভাগ করবে, ৬ বারং ৭২। কত পাবো? ১২। তার মানে এই যে খুব ভালো করে দেখবে, এক্স এর মান আমি কত পেলাম? ১২। বলো এক্স মানে আমি কি ধরে নিয়েছিলাম? এক্স মানে এই যে মনে করি এক্স জন মেলায় গেছিল, তার মানে মেলায় গেছিল কতজন? মেলায় গেছিল, এক্স এর জায়গায় আমি লিখবো ১২ জন। তার মানে ১২ জন মেলায় গিয়েছিল। এবার এক্স এর মানকে তুমি যে কোনো সমীকরণে বসাও, যে কোনো একটা সমীকরণে। ভাবো আমি যদি ১ নম্বরে বসাই, তাহলে এখানে লিখবো যে এক্স এর মান ১ নম্বরে বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে ১ নম্বরে বসাবো। তাহলে চলো আমি এইগুলোকে মুছে দিচ্ছি। ১ নম্বরটা মনে রাখবে শুধু। কি রয়েছে? ১৮ মাইনাস ওয়াই সমান সমান ৩৬। তাহলে দেখো আমি এখানে লিখছি ১ নম্বরটা। কি রয়েছে? 18x মাইনাস ওয়াই সমান সমান ৩৬। এই তো ১ নম্বর সমীকরণ। তাহলে এইগুলো আমি সব মুছে দিচ্ছি। ঠিক আছে? তাহলে চলো মানটাকে বসাবো। তাহলে কি লিখবো? ১৮। এক্স এর জায়গাতে কি লিখবো? এক্স মানে পেয়েছি কত? ১২ মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? ৩৬। তাহলে ১২ আর ১৮ গুণ করলে কত হবে? ১২ আর ১৮ আমি যদি গুণ করি তাহলে হবে কত? ৮ বারং ৯৬। আর এখানে হবে কত? ১২ করলে হবে ১১ এর এক হাতে রয়েছে ১, ২১৬। তাহলে এখানে আমরা পাবো কত? ২১৬ মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? ৩৬।
আচ্ছা, এবারে দেখো মাইনাস ওয়াই যেমন আছে আছে, 216 সমান চিহ্নের এই সাইডে গেলে কি হবে, -216। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, এইবার আমি এই সাইডে করি বা, তাহলে দেখো মাইনাস ওয়াই যেমন আছে আছে, বিয়োগ করব 216 থেকে আমি যদি 36কে বিয়োগ করি তাহলে কত পাবো, 0। আর এখানে হবে কত, 180, -180। মাইনাস মাইনাস কাটবো, তাহলে এই হয়ে গেল ওয়াই এর মান কত, 180। তাহলে ওয়াই মানে আমরা কি ধরেছিলাম, দাদু মোট কত টাকা দিয়েছে। তাহলে এই যে ওয়াই এর জায়গায় আমি কি লিখবো, মনে রাখবে দাদু মোট 180 টাকা দিয়েছে। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ।